তো চ্যাপ্টার 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিপোজিটরি ইনস্টিটিউশনস। ডিপোজিটরি ইনস্টিটিউশনস আমরা দেখছিলাম হচ্ছে আগের চ্যাপ্টারে তিনটা নাম, যে ব্যাংকস, সেভিংস ইনস্টিটিউশনস আর হচ্ছে ক্রেডিট ইউনিয়নস। এই তিনটা, এই তিনটার স্ট্রাকচার, তিনটার সাইজ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এর মধ্যে হচ্ছে ডিপোজিটরি ইনস্টিটিউশনস। তো এর মধ্যে যে তিনটা আছে, তিনটার মধ্যে ব্যাংক হচ্ছে স্যার একটু একটু বলে গেছে। সেভিংস ইনস্টিটিউশন আর ক্রেডিট ইউনিয়ন ওইভাবে বলে নাই বা পড়াই নাই, বলতে গেলে নামই উচ্চারণ করা নেই। স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম যে সেভিংস ইনস্টিটিউশন আর ক্রেডিট ইউনিয়নস কে পড়তে হবে কিনা। স্যার বললো যে এগুলো নাকি আমাদের দেশের পার্সপেক্টিভের সাথে মিলে না, এই জন্য মনে উনি পড়ায় নাই। সো ওই জিনিসগুলা ইম্পর্টেন্ট না মনে হচ্ছে। না না, কোয়েশ্চেন টেশন এখান থেকে আসবে। শুধু এখানে ব্যাংকটা আজকে দেখবো, এরপরে চ্যাপ্টার 3। তো ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিপোজিটরি ইনস্টিটিউশনের মধ্যে শুরুতেই হচ্ছে স্যার এই টেবিলটা নিয়ে একটু আলোচনা করছে, এই টেবিলটা, এবং হচ্ছে একটা টেবিল থাকার কথা এখানে। দুইটা টেবিল, এই হচ্ছে একটা, এই হচ্ছে আর একটা। আচ্ছা, সেই দুইটা টেবিল দিয়ে আসলে কি বোঝানোর ট্রাই করছে, সেটা হচ্ছে যে এই টেবিলটা হচ্ছে টেবিল 2.1a। এখানে দেখানো ট্রাই করা হয়েছে যে 1950 সালের দিকে ডিপোজিটরি ইনস্টিটিউশনস গুলা পেমেন্ট সার্ভিস দিত, সেভিংস প্রোডাক্ট বিক্রি করত, ফিডুশিয়ারি সার্ভিস দিত, বিজনেস এবং কনজিউমারদেরকে লোন দিত। আর আন্ডার রাইটিং তারা করতো না, ইকুইটি, ডেট যেগুলাই হোক না কেন, আন্ডার রাইটিং তারা ডিপোজিটরি ইনস্টিটিউশন গুলা করতো না। ডিপোজিটরি ইনস্টিটিউশন মানে হচ্ছে ব্যাংক, ক্রেডিট ইউনিয়নস আর হচ্ছে সেভিংস ইনস্টিটিউশন, এই তিনটা। এবং এরা কিন্তু ইন্স্যুরেন্স প্রোডাক্টও ওই সময় বিক্রি করতো না। এরপরে আছে ইন্স্যুরেন্স কোম্পানি, কি করতো, ইন্স্যুরেন্স কোম্পানি শুধু সেভিংস প্রোডাক্ট বিক্রি করতো আর বিজনেসদেরকে অল্প পরিমাণে লোন দিত। এই যে স্টার্ট দিয়ে বোঝাচ্ছে মাইনর ইনভলভমেন্ট, অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট করতো। এদের মেইন ফোকাস ছিল এই জায়গাটাতে, ইন্স্যুরেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট প্রোডাক্ট বিক্রি করতো। সেম ভাবে ফাইন্যান্স কোম্পানি শুধুমাত্র কনজিউমারদেরকে ফাইন্যান্স করতো। সিকিউরিটি ফার্মস হচ্ছে সেভিং প্রোডাক্ট, ফিডুশিয়ারি সার্ভিস, ইকুইটি, ডেট এগুলা ইস্যু করতো। সিকিউরিটিজ ফার্ম হচ্ছে ইস্যু টিস্যু করতো। পেনশন ফান্ড হচ্ছে সেভিং প্রোডাক্ট বিক্রি করতো, মিউচুয়াল ফান্ডও হচ্ছে সেভিং প্রোডাক্ট বিক্রি করতো। তো ওদের আসলে এক একজনের মোটামুটি এক এক রকমের কাজ, এবং সবাই সব কাজ করতো না। যেমন ডিপোজিটরি ইনস্টিটিউশন চারটা করতো, বাকি তিনটা কিন্তু করতো না। এটা ছিল 1950 সালের চিত্র। এখন যেটা টেবিল 2.1 এর বি যেটা, এটার মধ্যে দেখাচ্ছে যে 2021 সালের এই চিত্রটা, যে কে কোন ধরনের সার্ভিস দিচ্ছে। তো এখানে দেখতেছি একদম ভর্তি হয়ে গেছে, তাই না? আগে ফাঁকা ফাঁকা ছিল, এখন কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। তার মানে সবাই এখন সব সার্ভিস দিচ্ছে। ডিপোজিটরি ইনস্টিটিউশন সব দিতেছে, ইন্স্যুরেন্স কোম্পানি সব, ফাইন্যান্স কোম্পানি মোটামুটি সব। হুম। এরপর হচ্ছে সিকিউরিটিজ ফার্ম সব দিচ্ছে। পেনশন ফান্ডেরও আগে ছিল শুধুমাত্র সেভিংস প্রোডাক্ট, পেনশন ফান্ডের এখন আরো তিনটা প্রোডাক্ট আসছে। মিউচুয়াল ফান্ডেরও শুধুমাত্র একটা প্রোডাক্ট ছিল, আরো দুইটা প্রোডাক্ট আসছে। তার মানে এটা দিয়ে ওভারঅল কি বুঝাইলো, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে তারা একে অপরের কম্পিটিটর হয়ে যাচ্ছে ডে বাই ডে। সবাই সব ধরনের সার্ভিসে ইনভলভ হচ্ছে, তো যার কারণে এখন শুধুমাত্র ব্যাংক এশিয়ায় যে হচ্ছে শুধুমাত্র এই এমটিবি বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কম্পিটিটর তা কিন্তু না, বরং ইনভেস্টমেন্ট ব্যাংক যা আছে, সিকিউরিটি ফার্ম যা আছে, পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, সবগুলাই হচ্ছে ব্যাংক এশিয়ার কম্পিটিটর হয়ে দাঁড়াচ্ছে। কারণ একে অপরের কম্পিটিটর হয়ে যাচ্ছে।
আর মোটামুটি এখানে আরেকটা ফোকাস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির যে সার্ভিস, এইটাই মেন মেন কনসার্ন হচ্ছে এটাই যে সবাই সবার কম্পিটিটর হয়ে যাচ্ছে, সবাই সব ধরনের সার্ভিস দিচ্ছে। মেন কনসার্ন আসলে এই জায়গাটা। সো এখানে বলছে যে থ্রি মেজর এফআই গ্রুপস, যেটা আমরা বললাম যে কমার্শিয়াল ব্যাংক, সেভিং ইনস্টিটিউশনস আর ক্রেডিট ইউনিয়নস, এদেরকে বলা হয় ডিপোজিটরি ইনস্টিটিউশনস। এই তিনটাকে একসাথে বলা হচ্ছে ডিপোজিটরি ইনস্টিটিউশনস, এরা ডিপোজিট নেয়। এরপরে আসতেছে কমার্শিয়াল ব্যাংক। তিনটার মধ্যে প্রথমটাই হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। সো কমার্শিয়াল ব্যাংক কি সেটা তো জানি। কমার্শিয়াল ব্যাংক হচ্ছে যে ডিপোজিটরি ইনস্টিটিউশনস, এটা হচ্ছে লার্জেস্ট গ্রুপ। বাকি যে তিনটা বললাম, ওই তিনটার মধ্যে লার্জেস্ট হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। এরপরে হচ্ছে এরা they perform functions similar to those of saving institutions and credit unions. এরা সেভিং ইনস্টিটিউশনস এবং ক্রেডিট ইউনিয়নস এর মতোই ফাংশন করে। দে অ্যাকসেপ্ট ডিপোজিট অ্যান্ড মেক লোনস। ব্যাংকগুলা কি করে, ডিপোজিট নেয় এবং লোন দেয়, এগুলো তো আমরা জানি। However, they differ in their composition of asset and liabilities, which are much more varied. এই জিনিসটা হচ্ছে একটু জাস্ট নতুন, যে they differ in their composition of asset. কমার্শিয়াল ব্যাংকের যে কম্পোজিশন অফ অ্যাসেট এন্ড লাইবিলিটিস, এটা হচ্ছে অনেক ভ্যারাইড, মানে একটু বিস্তৃত। অ্যাসেট এবং লাইবিলিটিস, তার মানে অনেক ধরনের অ্যাসেট আছে, অনেক ধরনের লাইবিলিটিস আছে। এটা হচ্ছে কার, কমার্শিয়াল ব্যাংকের। এরপরে commercial bank liability usually includes several type of non-deposit source of funds. কমার্শিয়াল ব্যাংকের লাইবিলিটিস কি কি? লাইবিলিটিস হচ্ছে নন ডিপোজিট সোর্স অফ ফান্ডস। হ্যাঁ, ডিপোজিট ছাড়াও ওরা হচ্ছে নন ডিপোজিট কিছু ফান্ড কালেক্ট করে। while their loans are broader in range, এরা হচ্ছে অনেক বেশি লোন দেয়। তো কনজিউমারদেরকে লোন দেয়, কমার্শিয়াল ইনস্টিটিউশন গুলা লোন দেয়, রিয়েল এস্টেট কে লোন দেয়। Commercial banking activity is also regulated separately from the activities. তো কমার্শিয়াল ব্যাংকের জন্য যে রুলস রেগুলেশন সেটাও কিন্তু সবার থেকে আলাদা। কমার্শিয়াল ব্যাংকগুলোকে অনেক টাইটলি মনিটর করা হয়, অনেক ভালোভাবে রেগুলেট করা হয়। এরপরে এদিকে এরকম আহামরি কিছু নাই পড়ার মতো, এগুলা মনে হচ্ছে সবই ইউএস পার্সপেক্টিভে, মানে সংখ্যা টংখ্যা দেখা যায়। এই কমিউনিটি ব্যাংক ট্যাঙ্ক এগুলো আমাদের দেশের সাথে রিলেটেড না। এই ফেডারেল ফান্ডস মার্কেটের ডেফিনেশনটা জাস্ট দেখে রাখা যায়। ফেডারেল ফান্ডস মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে একটা ব্যাংক আর একটা ব্যাংকের থেকে লোন নেয়। এটা কিন্তু আমরা ফেড ফান্ড মার্কেট বলি, এটা ইউএস এর আসলে ফেড ফান্ড, ফেডারেল রিজার্ভ আমাদেরকে যেটা আছে সেটা থেকে সেটার নামে আসলে আমাদেরও এরকম আছে। আমাদের এগুলোকে বলা হয় ফেড ফান্ড মার্কেটের যে রেটটা, সেটাকে আমাদের দেশে বলা হয় খুব সম্ভবত এই ব্যাংক রেট। বা কি জন্য একটা নামে হয়তো বা ডাকা হয়। তো ফেডারেল ফান্ড মার্কেটের রেট হচ্ছে যে, বা ফেডারেল ফান্ড মার্কেটটা কি, ফেডারেল ফান্ড মার্কেটটা হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে ব্যাংকগুলা নিজেদের মধ্যে শর্ট টার্মে বড় করে এবং ল্যান্ড করে। এরপরে আসতেছে স্প্রেড। সো স্প্রেড জিনিসটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ল্যান্ডিং এন্ড ডিপোজিট রেট। এটা তো বুঝি আমরা, স্প্রেড মানে হচ্ছে যে ব্যাংকগুলা লোন যে রেটে দেয় এবং যে রেটে ডিপোজিট গ্রহণ করে, এই দুটার মধ্যে যে গ্যাপ সেটাকে বলে স্প্রেড। এটাই যে তাদের লাভ। তারা সাপোজ ব্যাংক
ব্যাংক হচ্ছে বিজনেস গুলাকে লোন দেয় সাপোজ 12% রেটে, আর তারা হচ্ছে কাস্টমারদের থেকে ডিপোজিটরদের থেকে টাকাগুলা ডিপোজিট গুলা নেয় হচ্ছে সাপোজ 10% রেটে। তাহলে এই যে 2%, এটাকে বলে স্প্রেড, এটা হচ্ছে তাদের প্রফিট। মানে এখানে আসলে কোনো নির্দিষ্ট কোনো একটা ফ্লো নাই যে আমি এই টপিক ধরে পড়তেছি, ওদের যা মন চায়, একটা যখন যেটা মন চায় সেটা বলছে, কমিউনিটি ব্যাংকের কথা বলছে এখানে, রিজিওনাল ব্যাংকের কথা বলছে, এরপরে চলে আসছে ফেড ফান্ড মার্কেটে, এরপরে চলে আসছে স্প্রেডে। মানে কোনো ইয়া নাই, সিকোয়েন্স নাই যে কোনটার পরে কি আসতেছে, কেন আসতেছে, এগুলোর কোনো ইয়া নেই। হুদাই বইটা আসলে পড়াইতেছে একদম, ভালো একটা বই পড়াইতো। এরপরে হচ্ছে ব্যালেন্স শিট অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস। তো এখানে বলছে যে ব্যাংকগুলার অ্যাসেটের মধ্যে আসলে কোন কোন জিনিসগুলা বেশি ফোকাস দেওয়ার মতো আর কি, বা কোনগুলাতে তো ব্যাংকগুলা বেশি ইনভেস্ট করে, মেইন কম্পোজিশন অফ অ্যাসেটটা কি আসলে। তো এখানে বলছে যে লোন এবং ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ কন্টিনিউ টু বি দ্য প্রাইমারি অ্যাসেট অফ দি ব্যাংকিং ইন্ডাস্ট্রি। তাহলে ব্যাংক ইন্ডাস্ট্রির প্রধান অ্যাসেট কি কি? লোনস এবং ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, লোন এবং ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ। এরপরে হচ্ছে কমার্শিয়াল লোনস আর রিলেটিভলি মোর ইম্পর্টেন্ট ফর দি লার্জ ব্যাংক। লার্জ ব্যাংক যেগুলো আছে তারা হচ্ছে কমার্শিয়াল লোন বেশি দেয়, আর ছোট ব্যাংক যেগুলো আছে সেগুলো হচ্ছে কনজিউমার লোন এবং স্মল বিজনেস লোন, রেসিডেন্সিয়াল মর্টগেজ লোন, এগুলো তারা বেশি দেয়। ঠিক আছে, তো কমার্শিয়াল লোন বেশি দেয় কে? বড় ব্যাংকগুলা। আর অন্যান্য যে লোন আছে সেগুলা হচ্ছে ছোট ব্যাংকগুলা বেশি প্রোভাইড করে, তাদের জন্য এগুলা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসছে যে যা সিকিউরিটি পোর্টফোলিও, সিকিউরিটি মেনটেন করা হয়, যে ট্রেজারি সিকিউরিটি বা অন্যান্য যে সিকিউরিটি আছে, এগুলা মেনটেন করলে কি হয়? লিকুইডিটিটা বাড়ে, ইন্টারেস্ট রেট রিস্ক, নর্মালি সোর্স অফ লিকুইডিটি অ্যান্ড ইন্টারেস্ট রেট রিস্ক। আচ্ছা, সিকিউরিটি পোর্টফোলিও মেনটেন করলে সেখানে একটা লিকুইডিটি রিস্ক এবং ইন্টারেস্ট রিস্ক থাকে, especially with the increased use of various types of mortgage-backed securities and structured notes. তো বলতেছে যে মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ এবং স্ট্রাকচার্ড নোট গুলা যদি ব্যাংকগুলা হোল্ড করে বা সিকিউরিটি যদি হোল্ড করে, সেক্ষেত্রে তাদেরকে লিকুইডিটি রিস্ক এবং ইন্টারেস্ট রেট রিস্ক বিয়ার করতে হয়। এই যে এখানে পড়তেছিলাম কিন্তু অ্যাসেট নিয়ে, যে কোন কোন অ্যাসেট তারা হোল্ড করে, এখানে চলে আসছে রিস্ক নিয়ে। মানে কোনো আগামাথা নাই কিসের মধ্যে কি বলতেছে আসলে। হুম। এরপরে আছে এখানে বলছে যে সিমিলারলি দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এন্ড দ্য রিসেশন অফ 2008 এবং 2009, 2008-09 যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে না, এইটার কারণে রিজাল্টেড ইন এ রিডাকশন ইন ল্যান্ডিং অ্যান্ড ইনক্রিজ ইন লেস রিস্কি সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট। সো এই ক্রাইসিসটার পরে ওরা যেটা করছে, ব্যাংকগুলো যেটা করছে, ল্যান্ড করা কমায় দিছে। ঠিক আছে, লোন দেওয়াটা কমাইছে, ইনভেস্টমেন্টটাকে বাড়াইছে কোথায়? ওই যে লেস রিস্কি সিকিউরিটিজ আছে না, যেমন ট্রেজারি সিকিউরিটি, এখানে ওদের ইনভেস্টমেন্ট অনেক বাড়ায় দিচ্ছে। ঠিক আছে, এখনো হচ্ছে ব্যাংকগুলোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুঁজলে দেখা যায় যে আসলে ট্রেজারি সিকিউরিটিতে ওদের ইনভেস্টমেন্ট অনেক, এবং ইনকাম ফ্রম ইনভেস্টমেন্টও অনেক বড় একটা অংশ। ঠিক আছে, ট্রেজারি সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট কিন্তু এখন ব্যাংকগুলোর অনেক বেশি। তো ওরা হচ্ছে 2008-09 পর থেকেই এই জিনিসটা করা শুরু করছে, লোন দেওয়াটা বা লেন্ডিং করাটা একটু কমাইছে, লেস রিস্ক সিকিউরিটি মানে ট্রেজারি সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট বাড়াইছে। এরপরে যেটা আছে, a major inference we can draw from this asset structure is that credit or default risk exposure is a major risk faced by modern commercial banks. তো এখানে বলতেছে যে আমরা যদি অ্যাসেট স্ট্রাকচারটা দেখি,
কমার্শিয়াল ব্যাংকের যে অ্যাসেট স্ট্রাকচার, কি কি অ্যাসেট তারা হোল্ড করে, এটা যদি দেখি তাহলে দেখা যাবে যে তাদের আসলে কি আছে, ক্রেডিট রিস্ক আছে আর ডিফল্ট রিস্ক আছে। ঠিক আছে, ওই অ্যাসেট থেকেই তো আসলে রিস্ক গুলো আসে। তো অ্যাসেটের সাথে জড়িত রিস্ক কি কি বলছে, ক্রেডিট রিস্ক আর ডিফল্ট রিস্ক। ঠিক আছে, বিকজ কমার্শিয়াল ব্যাংকস আর হাইলি লিভারেজড অ্যান্ড দেয়ারফর হোল্ড লিটল ইকুইটি। এই ব্যাংকগুলা কিন্তু অনেক লেভারেজড, মানে ওদের কিন্তু লোন নেওয়া বেশি, ডিপোজিট বেশি, আর নিজেদের ইকুইটি অনেক কম। ঠিক আছে, যার কারণে যদি কয়েকটা লোন ডিফল্ট করে তাহলে কিন্তু ওদের টোটাল যে ইকুইটি সেটা নষ্ট হয়ে যায়, বা ইকুইটি শেষ হয়ে যায় এবং তার ব্যাংকটা ইনসলভেন্ট হয়ে যায়। ঠিক আছে, ব্যাংকগুলা এত বেশি লোন নিয়ে কাজ করে, এত বেশি ডিপোজিট কালেক্ট করে, এবং ওদের ক্যাপিটাল, নিজস্ব যে ক্যাপিটাল সেটা এত কম যে কয়েকটা লোন ডিফল্ট করলেই এই ব্যাংকটা ডিফল্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসেট স্ট্রাকচার থেকে একটা কথাবার্তা কনক্লুশন ড্র করলো আর কি, যে ওদের অ্যাসেট থেকে দেখা যাচ্ছে ক্রেডিট রিস্ক আর ডিফল্ট রিস্কটা অনেক বেশি। কারণ কি, কারণ হচ্ছে এদের নিজস্ব কোনো ক্যাপিটাল নাই, অল্প ক্যাপিটাল আছে। তো কয়েকটা লোন ডিফল্ট করলেই ওদের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আসতেছে তার লাইবিলিটিস, অ্যাসেট শেষ, এখন হচ্ছে লাইবিলিটিস। সো ব্যাংকগুলোর লাইবিলিটিস কি কি আছে, লাইবিলিটিস এর মেইন পার্ট হচ্ছে ওদের ডিপোজিটস। ওরা ডিপোজিট নেয়, আর একটা হচ্ছে ডিপোজিট নেয়, আর হচ্ছে বড় করে। ঠিক আছে, ডিপোজিট নেয় আর হচ্ছে ওরা কিছু টাকা বড় করে, লোন নেয় কিছু টাকা। এই দুটাই হচ্ছে ওদের মেইন সোর্স অফ ফান্ডস, কাস্টমারদের থেকে ডিপোজিট কালেক্ট করা, আর একটা হচ্ছে বড় করা। তো এই জন্য ওদেরকে বলা হচ্ছে হাই লেভারেজ ফার্ম। ওরা তো বেশি পরিমাণ লোন টোন নেয়, ডিপোজিট নেয়, তো এদেরকে বলা হয় হাই লেভারেজ ফার্ম, অন্যান্য ফার্মের থেকে যে লেভারেজটা বেশি। তো ওরা কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেয় সেটা এখানে বলা হচ্ছে। প্রথমে হচ্ছে ওদের ট্রানজেকশন যে অ্যাকাউন্ট আছে, ট্রানজেকশন অ্যাকাউন্ট মানে হচ্ছে চেকএবল ডিপোজিটস দ্যাট বিয়ার নো ইন্টারেস্ট। তো এটাকে আমরা কোন নামে জানি, খুব সম্ভবত এই কি জানি, কারেন্ট অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টকে বলা হচ্ছে ট্রানজেকশন অ্যাকাউন্ট। ট্রানজেকশন অ্যাকাউন্টে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, এবং এটা কিন্তু চেকএবল। হ্যাঁ, আমরা ডিপোজিট রাখি, চেক দিয়ে টাকা তুলতে পারি, আর কোনো ইন্টারেস্ট পাই না। এটাকে বলা হচ্ছে ট্রানজেকশন অ্যাকাউন্ট। ওর অ্যান ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট আছে যেটাকে বলা হয় নাও অ্যাকাউন্ট। নাও অ্যাকাউন্টে হচ্ছে ইন্টারেস্ট দেয়। নেগোশিয়েবল অর্ডার অর নেগোশিয়েবল অর্ডার অফ উইথড্রয়াল অ্যাকাউন্টস। মেইন কথা হচ্ছে এখানে ট্রানজেকশন অ্যাকাউন্ট আর নাও অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে এবং নেগোশিয়েবল অর্ডার, এই তিনটার মাধ্যমে ওরা হচ্ছে কি করে, ডিপোজিট কালেক্ট করে। তো ট্রানজেকশন অ্যাকাউন্ট হচ্ছে যেটা কোনো ইন্টারেস্ট দেয় না, নাও অ্যাকাউন্টস যেটা হচ্ছে একটা ইন্টারেস্ট দেয়, আর নেগোশিয়েবল অর্ডার উইথড্রয়াল অ্যাকাউন্টস এটা কি কে জানে। এই তিনটা অ্যাকাউন্টের মাধ্যমে ওরা হচ্ছে টাকা কালেক্ট করে। এটা ছাড়াও সেকেন্ড মেজর সোর্স অফ ডিপোজিট ইজ নন ট্রানজেকশন অ্যাকাউন্ট। ট্রানজেকশন অ্যাকাউন্ট ছাড়াও ওরা টাকা কালেক্ট করে, সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্টস, আদার সেভিংস ডিপোজিটস অ্যান্ড টাইম ডিপোজিটস। এটা এখানে ছিল তিনটা, এখানে বললো আরো তিনটা। মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্টের মাধ্যমে ওরা টাকা কালেক্ট করে, আদার সেভিং ডিপোজিট আছে, ওই যে সেভিংস অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো, আর আছে হচ্ছে টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট মানে হচ্ছে আমাদের যে ফিক্সড অ্যাকাউন্ট যেটা। এই তিনটা অ্যাকাউন্টের মাধ্যমে ওরা হচ্ছে টাকা কালেক্ট করে। তো মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্টটা কি, বাকিগুলো তো বুঝি, সেভিংস ডিপোজিট, টাইম ডিপোজিট তো জানি। মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্টের ডেফিনেশনে যে এখানে দেওয়া আছে, মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্ট
মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্ট হচ্ছে এটা একটা হাই ইল্ড সেভিং অ্যাকাউন্ট। হাই ইল্ড, এটা সেভিং অ্যাকাউন্টে আসলে, যে এখানে ইল্ডটা কি বেশি, রিটার্নটা বেশি। দ্যাট অফার্স অ্যাকাউন্ট হোল্ডার্স চেক রাইটিং ক্যাপাবিলিটি অ্যান্ড এ হায়ার রেট দেন স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্ট। তাইলে মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্ট হুবহু সেভিংস ডিপোজিটের মতোই, সবকিছুই সুবিধা সেম, জাস্ট যেটা হচ্ছে ইল্ডটা বেশি, রিটার্নটা বেশি। তো এই গেল সেকেন্ড মেজর সোর্স। ফার্স্ট মেজরে ছিল ট্রানজাকশন অ্যাকাউন্ট, নাও অ্যাকাউন্ট, নেগোশিয়েবল অর্ডার। এখন আসলো মানি মার্কেট অ্যাকাউন্ট, সেভিংস ডিপোজিট, টাইম ডিপোজিট। অ্যামং দ্য নন ট্রানজাকশন অ্যাকাউন্টস, এমএমডিএ মানে হচ্ছে মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্ট, এমএমডিএ আর দ্য লার্জেস্ট সোর্স অফ ডিপোজিট ফান্ড। তার মানে এই তিনটার মধ্যে বা সবগুলোর মধ্যে এমএমডিএ টা অনেক গুরুত্বপূর্ণ, বলতেছে এখান থেকে বেশি টাকা ওরা পায়। এরপরে আছে টাইম ডিপোজিট আর প্রাইমারিলি, যে টাইম ডিপোজিট নিয়ে এখন কথাবার্তা বলতেছে। টাইম ডিপোজিট হচ্ছে আসলে সার্টিফিকেট অফ ডিপোজিট, সিডিস, which require customer to deposit their savings for a specific length of time। সেটা তো আমরা জানি যে টাইম ডিপোজিট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে টাকাটা রাখতে হবে, এর মধ্যে আমরা উইথড্র করতে পারবো না। এরপরে আবার মানি মার্কেট ডিপোজিট নিয়ে এখানে একটা কথা বলছে, যে অ্যাকাউন্ট হোল্ডার্স ক্যান ড্র অন ফান্ডস ইন এমএমডিএ এজ দে নিড টু, although they might have some withdrawal limits over a certain period of time। বলতেছে এমএমডিএ থেকে তুমি যে কোনো সময় টাকা তুলতে পারবা, সেক্ষেত্রে একটা লিমিট থাকে। তো সেভিংস অ্যাকাউন্টেও লিমিটটা থাকে, যে কোনো সময় টাকা তোলা যায়, বাট একটা লিমিট আছে। এবং এমএমডিএ অফার লোয়ার ইন্টারেস্ট রেট দেন সিডি। এই যে এমএমডি এর যে ইন্টারেস্ট রেটটা, সেটা হচ্ছে সিডি থেকে, সিডি বলতে সার্টিফিকেট অফ ডিপোজিট থেকে কম। এমএমডি এখানে আমরা পড়ছি ঠিক আছে হাই ইল্ড, কিন্তু যতই হাই ইল্ড হোক, এটা আবার সার্টিফিকেট অফ ডিপোজিট মানে টাইম ডিপোজিট থেকে কম। এটা স্বাভাবিক যে মানি মার্কেটে তো আমি যে কোনো সময় টাকা তুলতে পারতেছি, কিন্তু টাইম ডিপোজিটে তো আমি টাকা তুলতে পারতেছি না, টাইম ডিপোজিট একটু বেশি হবে। এরপরে বলছে ওভারঅল লাইবিলিটি, মোটামুটি শেষ, এখন একটা ওভারঅল একটা কথাবার্তা বলবে। ওভারঅল দ্য লাইবিলিটি স্ট্রাকচার অফ এ ব্যাংক ব্যালেন্স শিট টেন্ডস টু রিফ্লেক্ট এ শর্টার ম্যাচুরিটি স্ট্রাকচার। তাহলে ওই লাইবিলিটি গুলার স্ট্রাকচারটা দেখে বোঝা যাচ্ছে যে ওরা হচ্ছে শর্ট টার্ম লোন বেশি নেয়। ঠিক আছে, ওরা হচ্ছে শর্ট টার্ম লোন বেশি নেয় ওদের অ্যাকাউন্টে টাইম ডিপোজিট থেকে, মানে টাইম ডিপোজিট তো আছেই, কিন্তু টাইম ডিপোজিট থেকে অন্যান্য অ্যাকাউন্ট গুলো কিন্তু বেশি। এই যে ট্রানজাকশন অ্যাকাউন্ট, নাও অ্যাকাউন্ট, নেগোশিয়েবল অর্ডার, এদিকে আছে মানি মার্কেট, সেভিংস ডিপোজিট, এই সবগুলাই কিন্তু শর্ট টার্ম। জাস্ট টাইম ডিপোজিটটা হচ্ছে একটু লং টার্ম। তাহলে দেখা যাচ্ছে যে আসলে ব্যাংকগুলোর লাইবিলিটি বেশিরভাগ শর্ট টার্ম। ঠিক আছে, কিন্তু এদের অ্যাসেট পোর্টফোলিও হচ্ছে আবার লং টার্ম। তাহলে ওরা লোন নেয় শর্ট টার্মে, কিন্তু লোন দেয় লং টার্মে। ঠিক আছে, সো এটাই, এটাকে আমরা বলতেছিলাম আগের চ্যাপ্টারে ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন, যে শর্ট টার্মে লোন নিয়ে লং টার্মে লোন দেওয়া, এটাকে বলে ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন। এরপরে আসতেছে ইকুইটি। তাহলে অ্যাসেট শেষ, লাইবিলিটি শেষ, এখন হচ্ছে ইকুইটি। তো ইকুইটির ক্ষেত্রে আমরা জানি যে কমার্শিয়াল ব্যাংকের ইকুইটি ক্যাপিটাল রাখা উচিত 10% অফ টোটাল লাইবিলিটিস অ্যান্ড ইকুইটি ইন 2021। এটা আমাদের দেশে এখনো হচ্ছে 10%ই আছে, আর 2.5% বাফার আছে, এই হচ্ছে 12.5%। তো কমার্শিয়াল ব্যাংকের ক্যাপিটাল থাকা উচিত 12.5%। ঠিক আছে, সেটা কনসিস্ট অফ কমন ইকুইটি হইতে পারে, প্রেফার্ড আছে, আরো কিছু বিভিন্ন ক্যাপিটালের নাম বলা হয় এখানে, রিটেন আর্নিং সহ। হ্যাঁ, মানে 12.5% মিনিমাম রাখতে হবে। So regulators require banks to hold a minimum level of equity capital to act as a buffer against losses। যে রেগুলেটররা চায় ব্যাংকের যেন একটা মিনিমাম লেভেল অফ ইকুইটি থাকে from their on and off balance sheet activities. Because the relatively low cost of deposit fundings, banks tend to hold equity close to the minimum level set by regulators। তো ব্যাংকগুলা কি করে, ব্যাংকগুলা হচ্ছে ওই যে একদম মিনিমাম যে রিকোয়ারমেন্ট,
ওই রিকোয়ারমেন্টটা জাস্ট ফুলফিল করে, এর থেকে বেশি কখনোই তারা রাখে না। ঠিক আছে। এই মানে ব্যাংকগুলো হচ্ছে একদম রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেটা আছে 12.5%, একদম ওইটা ক্লোজ রাখে। এর বেশি তারা রাখে না, ইকুইটি তারা বেশি একটা রাখে না। তো ইকুইটি গেল। এখন হচ্ছে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস। তো অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস কি সেটা তো আমরা জানি। অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস হচ্ছে যে ব্যাংকগুলা বিভিন্ন গ্যারান্টি প্রোভাইড করে, যেমন লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে বা আরো অন্যান্য ক্ষেত্রে হচ্ছে তারা গ্যারান্টি প্রোভাইড করে যে আমার কাস্টমার যদি তোমাকে টাকা না দেয় তাহলে আমি দিব। ব্যাংক এই কথা বলে যে আমার কাস্টমার যদি তোমাকে পেমেন্ট না করে সেক্ষেত্রে আমি পে করতে বাধ্য থাকবো। এরকম বিভিন্ন কমিটমেন্টে ওরা জড়ায় ব্যাংকগুলা। সো এগুলাকে বলা হয় হচ্ছে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস। সো এই অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস গুলা অ্যাসেটও হইতে পারে, আবার লাইবিলিটি হিসেবেও দাঁড়াইতে পারে। সেটা কি এখানে কি বলছে যে ওবিএস অ্যাক্টিভিটিস ইনক্লুড ইস্যুইং ভেরিয়াস টাইপস অফ গ্যারান্টি। ওরা হচ্ছে ব্যাংকগুলো বিভিন্ন গ্যারান্টি প্রোভাইড করে। এক্সাম্পল হিসেবে বলছে লেটার অফ ক্রেডিট, মানে বিদেশ থেকে যখন আমার দেশের কেউ একজন পণ্য কিনে আমদানি করে সেক্ষেত্রে ব্যাংক হচ্ছে গ্যারান্টর হিসেবে কাজ করে, which often have a strong insurance underwriting element and making future commitments to lend. Both service generate additional fee income for banks. So এই যে অ্যাক্টিভিটিস গুলো, এই যে রিস্কটা নেয় ব্যাংক, গ্যারান্টিটা যে দেয়, সে তো অবশ্যই ফ্রিতে দেয় না, ফ্রিতে গ্যারান্টি দেয় না, সে হচ্ছে একটা ফি নেয়, একটা এডিশনাল ফি নেয়। তো off-balance sheet activities also involve engaging in derivative transaction, future forwards, options and swaps. তো গ্যারান্টি হিসেবে কাজ করে, এটাকে তো অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস বলেই। পাশাপাশি ব্যাংকগুলা যে ফিউচার ফরওয়ার্ড, সোয়াপ, অপশনে এনগেজ হয়, এটাকেও অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস বলে। ঠিক আছে। ফিউচার ফরওয়ার্ড এগুলাতে যে যদি ওরা এন্ট্রি নেয় যে আমরা ফিউচারে সেল করব, ফিউচারে বাই করব, বা অপশনে যদি ওরা এন্ট্রি নেয়, এই জিনিসগুলোকেও কি বলে? অফ ব্যালেন্স শিট, অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস বলে। তো যেহেতু এরা ফিউচার ফরওয়ার্ড, অপশনস এগুলাতে এন্ট্রি নিচ্ছে, সো ভবিষ্যতে এদের লাভও হইতে পারে, লসও হইতে পারে। যদি লাভ হয়, যদি লাভ হয় তাহলে সেটাকে আমরা বলবো যে ইনকাম হইছে, রিয়েলাইজড হইলে ইনকাম হইছে। আর আনরিয়েলাইজড হইলে আমরা বলবো অ্যাসেট হিসেবে থাকতেছে এটা। ঠিক আছে। যদি লাভ হয়, লাভ হওয়ার পরে এটাকে যদি তারা রিয়েলাইজ করে ফেলে, মানে একদম টাকাটা হাতে নিয়ে আসে, সেটাকে আমরা বলবো যে ইনকাম হইছে। আর যদি আনরিয়েলাইজড থাকে, লাভের পজিশনে আছে কিন্তু আনরিয়েলাইজড, সেটাকে বলা হয় অফ ব্যালেন্স শিট অ্যাসেট। সেম ভাবে এই জিনিসগুলোতে এন্ট্রি নেওয়ার ফলে তাদের কিন্তু লসও হইতে পারে। সো এমন যদি হয় যে তারা লসের পজিশনে আছে, লস হবে, লস এখনো রিয়েলাইজড হয় নাই, তাহলে সেটাকে বলা হবে অফ ব্যালেন্স শিট লাইবিলিটি। আর যদি লসটা রিয়েলাইজড হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে এক্সপেন্স। ঠিক আছে। এক্সপেন্স, এই জিনিসটা এখানে বলা আছে এই পুরো প্যারাগ্রাফটাতে। ঠিক আছে। এরপরে আছে যে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিসে যাওয়ার ফলে ব্যাংকগুলা তাদের যে রেগুলেটরি কস্ট এবং ট্যাক্স, এগুলাকে ওরা কি করতে পারে? একটু এড়ায় চলতে পারে, মানে ট্যাক্স দেওয়া লাগে না আসলে। অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিসে জড়াইলে সেখানে কোনো ট্যাক্স দিতে হয় না। ওই যে বলছে দে ক্যান অ্যাভয়েড রেগুলেটরি কস্ট অর ট্যাক্সেস সিন্স রিজার্ভ রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিপোজিট ইন্স্যুরেন্স প্রিমিয়ামস আর নট লেভিড অন অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস। অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস এর উপরে কোনো ট্যাক্স দিতে হয় না, যার কারণে এটা হচ্ছে এদের একটা মোটিভেশন হিসেবে কাজ করে বা ইনসেনটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে। ট্যাক্স অ্যাভয়েডেন্স করার জন্য ওরা অনেক সময় অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিসে জড়ায়। তো অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস
কিন্তু আবার রিস্কিও, তাই না? এই যে ইনভলভস রিস্ক, অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিসে জড়াইলে কিছু রিস্ক কিন্তু আছে। Off balance sheet activities and instruments have both risk reducing as well as risk increasing attributes. অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিসে জড়াইলে সেটা কিছু কিছু ক্ষেত্রে রিস্ক রিস্ক রিডিউস করে, আবার কিছু কিছু ক্ষেত্রে রিস্ক বাড়ায়ও। কিন্তু আমরা যদি এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারি, অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস গুলোকে যদি আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা রিস্ককে রিডিউস করতে পারবো। ঠিক আছে, তার মানে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিসে জড়ানোর পরে আমার জন্য দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আমার রিস্ক রিডাকশনের কিছু জায়গা আছে, কিছু ইনস্ট্রুমেন্ট আছে, রিস্ক বাড়ানোরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আমি যদি ভালোভাবে বুঝে শুনে প্রপারলি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমি আমার রিস্কটাকে রিডিউস করতে পারবো অথবা হেজ করতে পারবো। দ্য ইউজ অফ ডেরিভেটিভস কন্ট্রাক্টস, মানে হচ্ছে ফিউচার ফরওয়ার্ড সোয়াপস এন্ড অপশনস, অ্যাক্সিলারেটেড ডিউরিং দ্য 1992 টু 2000। এটা একটা তাহলে একটা জাস্ট স্ট্যাটিস্টিক যে 1992 থেকে 2005 সালে এই জিনিসগুলো অনেক ফ্লোরিশ করছে। ফিউচার ফরওয়ার্ড সোয়াপস এগুলো অনেক অ্যাক্সিলারেটেড হয়েছে, মানে ইউজ করাটা বাড়ছে। এবং এগুলা থেকে এই যে ফিউচার ফরওয়ার্ড সোয়াপস, এগুলো তো অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস, এগুলা থেকে ব্যাংকের ইনকামটা মোটামুটি বাড়ছে। ঠিক আছে, যে সিগনিফিক্যান্ট গ্রোথ ইন দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল অপারেটিং ইনকাম। তো ব্যাংকের ইনকামও কিন্তু এই জায়গাটা থেকে, অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস থেকে মোটামুটি বাড়ছে। হাউএভার, দিস অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অলসো ইন্ট্রোডিউস ইউনিক রিস্ক। এটা তো বললামই যে দিস অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস মানে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস গুলা বা এই যে ফিউচার ফরওয়ার্ড কন্ট্রাক্টস, এগুলোর কারণে অনেক রিস্ক আসে, ইউনিক রিস্ক, কিছু ইউনিক রিস্ক আসে। এই রিস্কের কারণে আসলে একটা ফেলিউর হয়েছিল, দ্য ফেলিউর অর নিয়ার ফেলিউর অফ সাম অফ দি লার্জেস্ট ইউএস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ইউএসএ তে যতগুলা ফেলিউর ঘটনা ঘটছে, ওই যে ক্রাশ, মার্কেট ক্রাশের যে ঘটনা ঘটছে, সেটার পিছনে এই সিকিউরিটিজ গুলোরই হাত আছে। এই সিকিউরিটিজ গুলোর ভালো একটা কন্ট্রিবিউশন আছে, এই যে ফিউচার ফরওয়ার্ড সোয়াপস এদের। এখন বলতেছে আদার ফি জেনারেটিং অ্যাক্টিভিটিস, ব্যাংকগুলো আর কি কি অ্যাক্টিভিটিস থেকে ওরা ফি জেনারেট করে। এতক্ষণ কিন্তু আমরা ওই রকম কিছু পড়ি না যেখান থেকে ফি জেনারেট করে, জাস্ট এখানে পড়ছি যে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস থেকে ওরা ফি জেনারেট করে, মানে একটা ইনকাম পায়। এদিকে আমরা পড়ছি ইকুইটি, ইকুইটি থেকে তো আর ফি মানে ইনকাম আসার কিছু নাই, লায়াবিলিটিস থেকে তো আর ইনকাম আসার কিছু নাই, অ্যাসেট থেকে ইনকাম আসে, তাই না? তো কিসের সাথে কি লাগাইছে কে জানে আসে। এখানে জাস্ট শেষের দিকে আইসা বলতেছে আদার ফি জেনারেটিং অ্যাক্টিভিটিস। তো দেখি আদার ফি জেনারেটিং অ্যাক্টিভিটিস কি কি আছে। দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে ট্রাস্ট সার্ভিস আর একটা হচ্ছে করেসপন্ডেন্ট ব্যাংকিং। ট্রাস্ট সার্ভিস মানে হচ্ছে ওই যে ওরা ট্রাস্টি হিসেবে কাজ করে, হোল্ড অ্যান্ড ম্যানেজ অ্যাসেট ফর ইন্ডিভিজুয়ালস অর কর্পোরেশনস। সো ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেশনের জন্য ওরা কি করে, অ্যাসেট, বিভিন্ন অ্যাসেট হোল্ড করে এবং ম্যানেজ করে, এটাকে বলা হয় ট্রাস্ট সার্ভিস। সো ব্যাংক এই ট্রাস্ট সার্ভিস দিয়ে অবশ্যই কিছু ইনকাম জেনারেট করে। আর এখানে কি লিখছে, দ্য ব্যাংক ম্যানেজ দ্য পেনশন ফান্ড, acts as a trustee for any bonds held by the pension fund and act as transfer and disbursement agents for the pension funds. তো মেইন কথা হচ্ছে এটাই যে ব্যাংক হোল্ড করে এবং ম্যানেজ করে অ্যাসেট ফর ইন্ডিভিজুয়ালস, এর ফলে তারা কিছুটা ইনকাম করতে পারে। আর আছে করেসপন্ডেন্ট ব্যাংকিং। করেসপন্ডেন্ট ব্যাংকিংটা হচ্ছে আসলে যে ওরা অন্য একটা ব্যাংকের কিছু কাজ করে দেয়, মানে একটা ব্যাংক আর একটা ব্যাংকের হেল্প করে, এটাকে বলে করেসপন্ডেন্ট ব্যাংকিং। করেসপন্ডেন্ট ব্যাংকিং ইজ দ্য প্রভিশন অফ ব্যাংকিং সার্ভিস টু আদার ব্যাংকস দ্যাট ডু নট হ্যাভ দ্য স্টাফ রিসোর্সেস টু পারফর্ম দ্য সার্ভিস দেমসেলভস। মানে একটা ব্যাংকের কিছু কাজ করার সক্ষমতা নাই, তো অন্য একটা ব্যাংক তার এই কাজটা করে দিল, এর বিনিময়ে মনে হয় কিছু ফিস টিস পায়,
ওইটাকে বলা হচ্ছে কোরেসপন্ডেন্ট ব্যাংকিং। তো মোটামুটি চ্যাপ্টার শেষ। হ্যাঁ, ব্যাংক বলছিলাম যে ব্যাংকটাই জাস্ট পড়বো। পরে হচ্ছে যে এখানে ব্যাংকের যে রেগুলেশনস, এগুলা আর পড়ার কিছু নাই। এই রেগুলেশনস মানে কে কে রেগুলেটরস, এগুলো রেগুলেটরস বলতে এখানে এফডিআইসি টেফডিআইসি লিখছে, এগুলো তো ইউএস এর। এই যে এই যে এফডিআইসি লিখছে, এটা তো ইউএস এর রেগুলেটরস। আমাদের ব্যাংকের রেগুলেটরস তো সেন্ট্রাল ব্যাংক। এরপরে ফেডারেল রিজার্ভ সিস্টেম, এগুলো সব ইউএস এর। আর রেগুলেশনস আগে, তখন এটা তো হচ্ছে রেগুলেটরস, এখন হচ্ছে রেগুলেশনস। কি কি রেগুলেশনস আছে স্যার, এটা এই টেবিলটা পড়তে বলছে। তো এক আসলে এগুলা কেমনে পড়বে কে জানে। এক পৃষ্ঠা, এই যে দুই পৃষ্ঠা, এই যে আড়াই পৃষ্ঠা। আড়াই পৃষ্ঠা শুধু একটি। তো এগুলা ভাই আমি আর দেখাইতে পারবো না। এগুলা যার, আমার মনে হয় না এগুলো দেখে কিছু আসবে এক্সামে। যার ইচ্ছা আছে সে পড়ে নিতে পারে আর কি। এরপরে আছে হচ্ছে ক্রেডিট ইউনিয়নস। ওই এই যে ইন্ডাস্ট্রি পারফরমেন্স, এগুলো না দেখলেও চলবে। এই যে এরপর আছে সেভিংস ইনস্টিটিউশনস। তো সেভিং ইনস্টিটিউশনস আর তো ক্লাসে পড়ায় নাই। আর হচ্ছে দিকে আছে ক্রেডিট ইউনিয়নস। এই হচ্ছে ক্রেডিট ক্রেডিট ইউনিয়নস। সো এগুলা স্যার বলছে যে আমাদের দেশে এই নামগুলা নাই আর কি, এগুলো অন্য নামে ডাকা হয়। এগুলো না দেখলেও চলবে আমার মনে হচ্ছে। তো শেষ চ্যাপ্টার। এখন তাহলে চ্যাপ্টার 3টাও দেখে ফেলি। চ্যাপ্টার 3 হচ্ছে ফাইন্যান্স কোম্পানি। ছোট চ্যাপ্টার, বেশ একটা বড় না। ফাইন্যান্স কোম্পানি। তো ফাইন্যান্স কোম্পানি হচ্ছে যে, ফাইন্যান্স কোম্পানির মেইন কথা হচ্ছে এরা ফাইন্যান্স করে। এরা মানুষদেরকে লোন দেয় জাস্ট, অন্য কিছু করে না। ওরা হচ্ছে মানুষদেরকে, মানুষ বলতে মানুষ হইতে পারে, কোম্পানি হইতে পারে, এদেরকে লোন টোন দেয়। ঠিক আছে, তাহলে যে কোম্পানিগুলা ইন্ডিভিজুয়াল কর্পোরেশনস, হ্যাঁ, এদেরকে লোন টোন দেয় তাদেরকে বলে ফাইন্যান্স কোম্পানি। তো এখানে কি লিখছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ফাইন্যান্স কোম্পানিজ ইজ টু মেক লোনস টু বোথ ইন্ডিভিজুয়ালস এন্ড কর্পোরেশনস। তাহলে প্রাইমারি ফাংশনস অফ ফাইন্যান্স কোম্পানি কি? ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেশনদেরকে লোন দেওয়া। ওকে, দ্য সার্ভিস প্রোভাইডেড, the service provided by finance companies include consumer lending, business lending, and real estate lending. আচ্ছা, এগুলো একটু নোট টোট করে পড়ি, তাহলে অথবা একটু ইজি লাগবে। থিওরিতে বেশিক্ষণ বই থেকে পড়লে মনোযোগ থাকবে না। তো এগুলো আমি একটু ছোটখাটো নোট বানাই, একদম মেন মেন কথাগুলো। তো এখানে হচ্ছে প্রাইমারি ফাংশনস বলছে কি কি, ইন্ডিভিজুয়াল এবং ইয়াকে লোন দেওয়া। তো এটা হচ্ছে প্রথম কথা, যে প্রাইমারি ফাংশনস হচ্ছে কি কি, লোন দেওয়া ইন্ডিভিজুয়ালস এন্ড কর্পোরেশনদেরকে। এরপরে যেটা বলছে,
The service provided by finance companies include consumer lending, business lending, real estate lending. তো সার্ভিস গুলা কি কি? এদের সার্ভিস হচ্ছে তিনটা। সার্ভিস প্রোভাইডেড বাই ফাইন্যান্স কোম্পানি: কনজিউমার লেন্ডিং, বিজনেসদেরকে ল্যান্ড করা, আর রিয়েল এস্টেটদেরকে ল্যান্ড করা। এই হচ্ছে এদের তিনটা সার্ভিস। ওকে, এরপরে আছে কি, সাম অফ দেয়ার লোনস আর সিমিলার টু ডিপোজিটরি ইনস্টিটিউশনস লোন সাচ এস কনজিউমার লোন, অটো লোন। তো এরা পাশাপাশি আবার কি দেয়? কনজিউমার লোন এবং অটো লোনও দেয়। ঠিক আছে, যেটা হচ্ছে আবার ডিপোজিটরি ইনস্টিটিউশনরাও দেয়। তার মানে এই কনজিউমার এবং অটো লোন এগুলা ওরা দিয়ে থাকে। কনজিউমার লোন অ্যান্ড অটো লোন এগুলাও এরা দেয়। কিন্তু লাস্ট দুইটা আবার কাদের জন্য? কারা দেয় বেশিরভাগ? ব্যাংকগুলা, ব্যাংকগুলোর সাথে মিলে যায়। কনজিউমার লোন এবং অটো লোন এগুলো হচ্ছে ডিপোজিটরি ইনস্টিটিউশনের সাথেও মিলে যায়। বাট আদার্স আর মোর স্পেশালাইজড। কিন্তু এই যে উপরে যে তিনটা পড়লাম এগুলো হচ্ছে মোর স্পেশাল, ফাইন্যান্স কোম্পানির জন্য শুধুমাত্র। ফাইন্যান্স কোম্পানিজ ডিফার ফ্রম ডিপোজিটরি ইনস্টিটিউশনস, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ইন দ্যাট দে ডো নট অ্যাকসেপ্ট ডিপোজিটস। তাহলে ফাইন্যান্স কোম্পানি ডিপোজিট নেয় না। ঠিক আছে, ফাইন্যান্স কোম্পানি হচ্ছে ডিপোজিট নেয় না। দে ডো নট টেক ডিপোজিটস, হচ্ছে ফাইন্যান্স কোম্পানি। এবং আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে ব্যাংকের সাথে পার্থক্য, যে বাট ইনস্টেড রিলাই অন শর্ট টার্ম এন্ড লং টার্ম ডেট অ্যাজ সোর্স অফ ফান্ডস। তো এরা তো ডিপোজিট নেয় না, আর এরা রিলাই করে কিসের উপর? রিলাই করে শর্ট এন্ড লং টার্ম ডেটের উপর। রিলাই করে শর্ট এন্ড লং টার্ম ডেটের উপর। এগুলা কার ক্যারেক্টারিস্টিক্স? এগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্স কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স। এরপরে কি আছে? এডিশনালি, ফাইন্যান্স কোম্পানিজ অফেন লেন্ড টু কাস্টমার ডিপোজিটরি ইনস্টিটিউশনস ফাইন্ড টু রিস্কি। মানে ফাইন্যান্স কোম্পানি অফেন ল্যান্ড করে এমন কাস্টমারদেরকে যারা খুবই রিস্কি, ডিপোজিটরি ইনস্টিটিউশনের জন্য খুবই রিস্কি। তার মানে ওরা কি করে? ল্যান্ড টু কাস্টমার্স, এমন কাস্টমারদেরকে ল্যান্ড করে হু আর ভেরি রিস্কি। কাদের জন্য ভেরি রিস্কি? ফর ডিপোজিটরি ইনস্টিটিউশন, ডিপোজিটরি ইনস্টিটিউশনস। হ্যাঁ, ডিপোজিটরি ইনস্টিটিউশন যাদেরকে লোন দিতে ভয় পায় তাদেরকে ফাইন্যান্স কোম্পানি ল্যান্ড করে। ঠিক আছে, এমন কাস্টমারদেরকে তারা দেয়। মানে কিছু কাস্টমার আছে না যারা ডিফল্ট, ডিফল্ট কাস্টমারদেরকেও এরা লোন দেয়। DEFAULT, ডিফল্ট। এবং ব্যাড রেকর্ড আছে, ব্যাড হিস্টোরিক্যাল রেকর্ড, হিস্টোরিক্যাল রেকর্ড, এইরকম কাস্টমারদেরকে ওরা লোন দেয়। কিন্তু ব্যাংকগুলো হচ্ছে ডিফল্ট কাস্টমারকে লোন দিবে না, ব্যাড হিস্টোরি আছে যাদের তাদেরকে লোন দিবে না। তো এই হচ্ছে। এবং অবশ্যই তারা কি করবে, ফাইন্যান্স কোম্পানি এখানে যেহেতু রিস্ক কাস্টমারদেরকে লোন দিচ্ছে, সো এরা হচ্ছে একটু বেশি রিটার্ন চার্জ চার্জ করে। বেশি রিটার্ন চার্জ করে, তো চার্জ হায়ার রিটার্ন, চার্জ চার্জেস হায়ার রিটার্ন। RETURN, এগুলো হচ্ছে মোটামুটি এফআই এর ক্যারেক্টার, ফাইন্যান্স কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স বা কমার্শিয়াল ব্যাংকের সাথে এদের এদের পার্থক্য। যে
ডিপোজিট নেয় না, কমার্শিয়াল ব্যাংক নেয়। শর্ট টার্ম লং টার্ম ডেটের উপর এরা রিলাই করে, কমার্শিয়াল ব্যাংক শর্ট টার্মের উপর বেশি রিলাই করে। ল্যান্ড টু কাস্টমার্স হওয়ার ভেরি রিস্কি ফর এফডিআই, মানে যা ভেরি অনেক রিস্কি কাস্টমারদেরকে ওরা লোন দেয়। আর হায়ার রিটার্ন এরা চার্জ করে, অথবা হায়ার হায়ার রেট আর কি, রেট রিটার্ন না বলে রেট বলি, চার্জ হায়ার রেট। সো এই হচ্ছে এখান থেকে, এটা এটা এখানে যতটুকু দাগানো ছিল আর কি এই জায়গাটার পড়াশোনা। এরপরে দেখি কি দাগানো আছে এখানে। আমরা এখন টপিকের নাম কি, এই টপিকের না এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সাইজ, স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ দি ইন্ডাস্ট্রি। তো এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ওই যে ইউএস মার্কেটের সাইজ, ইউএস মার্কেটের স্ট্রাকচার নিয়ে ওরা কথা বলে। So এগুলো তো পড়ে লাভ নেই, পড়লে মাথা মতো ঘুরে যাবো, তো হাবি জাবি লেখা। সো এই জিনিসটা স্যার পড়াইছে, দ্য থ্রি মেজর টাইপস অফ ফাইন্যান্স কোম্পানি। থ্রি মেজর টাইপস অফ ফাইন্যান্স কোম্পানি, এই তিনটাকে একটু তাহলে এখানে নিয়ে আসি, গুরুত্বপূর্ণ। থ্রি মেজর টাইপস অফ ফাইন্যান্স কোম্পানি কি কি? তাহলে এটা হচ্ছে ফাইন্যান্স কোম্পানির প্রকারভেদ। এতক্ষণ পড়লাম ফাইন্যান্স কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স বা ব্যাংকের সাথে পার্থক্য কি। এখন পড়তেছি ফাইন্যান্স কোম্পানি কত প্রকার। ফাইন্যান্স কোম্পানি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সেলস ফাইন্যান্স ইনস্টিটিউশনস, আর একটা হচ্ছে পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউশনস, আর একটা হচ্ছে বিজনেস ক্রেডিট ইনস্টিটিউশনস। তো নাম শুনেই অনেকটা আন্দাজ করা যায় এগুলা কি। সেলস ফাইন্যান্স ইনস্টিটিউশনস হইতেছে ওই ইনস্টিটিউশন গুলা যারা হচ্ছে কিছু কোম্পানিকে লোন দেয়, যারা সেল টেল করবে আর কি, প্রোডাক্ট যারা সেল করে তাদেরকে। দুই নাম্বার ইনস্টিটিউশন হচ্ছে ওই ইনস্টিটিউশন গুলা বা ফাইন্যান্স কোম্পানি গুলা যারা হচ্ছে পার্সোনালি লোন দেয়, মানে পার্সোনাল মানুষদেরকে লোন দেয়, ইন্ডিভিজুয়ালদেরকে লোন দেয়। আর হচ্ছে আরেকটা ইনস্টিটিউশন আছে যারা হচ্ছে বিজনেসদেরকে লোন দেয়। ঠিক আছে, এই হচ্ছে তিনটা। তো ফার্স্টেই হচ্ছে সেলস ফাইন্যান্স ইনস্টিটিউশন, এটা ডেফিনেশন আছে এখানে। সেলস ফাইন্যান্স ইনস্টিটিউশন, এটার এক্সাম্পল হচ্ছে ফোর্ড মোটর ক্রেডিট। Special specialize in making loans to the customer of a particular retailer or manufacturer. তাহলে এই যে সেলস ফাইন্যান্স ইনস্টিটিউশন যেটা আছে, যে ফাইন্যান্স কোম্পানিটা আছে, এরা কাদেরকে লোন দেয়? লোনস টু দি কাস্টমার অফ এ পার্টিকুলার রিটেইলার অর ম্যানুফ্যাকচারার। একটা পার্টিকুলার রিটেইলারের যে কাস্টমার আছে তাদেরকে লোন দেয়। ঠিক আছে, সাপোজ ওয়ালটন, ওয়ালটনের কাস্টমারদেরকে সেলস ফাইন্যান্স ইনস্টিটিউশনটা লোন দেয়। তো সেলস ফাইন্যান্স ইনস্টিটিউশনটা ওয়ালটনের কাস্টমারদেরকে লোন দেয়। এর ফলে কাস্টমাররা ওয়ালটনের জিনিসপত্র কিনে এবং ওয়ালটনের সেলস ইনক্রিজ হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রথমটা। তাহলে প্রথমটার ডেফিনেশন হচ্ছে এটা, লোনস টু দি কাস্টমার অফ এ পার্টিকুলার রিটেইলার অর ম্যানুফ্যাকচার। এবং এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা অনেক দ্রুত লোন প্রসেস করতে পারে, মোর কনভেনিয়েন্টলি দেন ডিপোজিটরি ইনস্টিটিউশন। ডিপোজিটরি ইনস্টিটিউশনের তুলনায় অনেক দ্রুত এরা লোন টোন প্রসেস করতে পারে। এরপরে আসতেছে পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউশনস, যেটা হচ্ছে এটা পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউশন দুই নাম্বারটা, যেটার এক্সাম্পল হচ্ছে এইচএসবিসি ফাইন্যান্স অথবা এআইজি আমেরিকান জেনারেল। স্পেশালাইজ ইন মেকিং ইনস্টলমেন্ট অ্যান্ড আদার লোনস টু কনজিউমার্স। পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউশন কি করে? স্পেশালাইজ ইন মেকিং ইনস্টলমেন্ট টু অ্যান্ড আদার লোনস টু কনজিউমার। ঠিক আছে, মেকিং ইনস্টলমেন্ট, স্পেশালাইজড ইন মেকিং ইনস্টলমেন্ট অ্যান্ড আদার লোনস টু কনজিউমার। দেখি আরেকটু মেইন ভালো কথা পাওয়া যায় কিনা। মানে এরা হচ্ছে বুঝছি যে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে কিস্তিতে হচ্ছে লোন নেওয়ার সুবিধা দেয় এবং অন্যান্য লোন দেয়
Personal credit institution will make loans to customer that depository institution find too risky to lend, ওই যে ডিউ টু লো ইনকাম অর ব্যাড ক্রেডিট হিস্টরি। তো এটা আগে বলছিলাম যে ব্যাড ক্রেডিট হিস্টরি অথবা ডিফল্ট হওয়ার আহ, হয়ে গেছে এরকম থাকলেও তাদেরকে লোন টোন দেয়। দিস ইনস্টিটিউশন কম্পেনসেট ফর দ্য এডিশনাল রিস্ক বাই চার্জিং হায়ার রেট, যেটা বলছিলাম যে হায়ার রেট তারা ইয়া করে। তার মানে এরা কি করতেছে, পার্সোনাল লোন দিতেছে আর কি, মানে পার্সোনাল ব্যক্তিদেরকে লোন দিতেছে। তো এই লেনটি মোটামুটি ইম্পর্টেন্ট, স্পেশালাইজড ইন মেকিং ইনস্টলমেন্ট এন্ড আদার লোনস টু কনজিউমার। স্পেশালাইজড ইন মেকিং ইনস্টলমেন্ট এন্ড আদার লোনস টু কনজিউমার, মানে পার্সোনালদের যত লোন দেওয়া যায় আর কি, সবই দেয়। এবং ক্রেডিট হিস্টরি খারাপ থাকলেও লোন দেয়। এরপরে আসতেছে বিজনেস ক্রেডিট ইনস্টিটিউশনস। এটা সহজ, এটা হচ্ছে বিজনেসদেরকে লোন দেয়। এই যে আর কোম্পানিজ দ্যাট প্রোভাইড ফাইন্যান্সিং টু কর্পোরেশনস, তো এগুলো হচ্ছে কর্পোরেশনস কে প্রোভাইড করে, স্পেশালি থ্রু ইকুইপমেন্ট লিজিং এন্ড ফ্যাক্টরি। ওই যে লিজ, ইকুইপমেন্ট লিজ দেয় এবং ফ্যাক্টরিং করার সুযোগ দেয় বিজনেসদেরকে, ফ্যাক্টরিং করার সুযোগ দেয় এবং লিজ প্রোভাইড করে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে ফাইন্যান্স কোম্পানিজ, যেটা হচ্ছে বিজনেস ক্রেডিট ইনস্টিটিউশনস। এই তিন ধরনের ফাইন্যান্স কোম্পানি আছে। এরপরে এখানে লাস্টে আরেকটা ফাইন্যান্স কোম্পানি ডেফিনেশন আছে, যেটা হচ্ছে ক্যাপটিভ ফাইন্যান্স কোম্পানি। এটা স্যার ক্লাসে পড়ায় নাই, কিন্তু সহজ লাগছে এই জন্য দাগায় রাখছিলাম। ক্যাপটিভ ফাইন্যান্স কোম্পানি হচ্ছে এমন একটা ফাইন্যান্স কোম্পানি দ্যাট ইজ হোললি ওন্ড বাই এ প্যারেন্ট কর্পোরেশন। ঠিক আছে, একটা ফাইন্যান্স কোম্পানি যেটা আরেকটা কোম্পানির আন্ডারে, সেটাকে বলা হয় ক্যাপটিভ ফাইন্যান্স কোম্পানি। ঠিক আছে, এই আর কি। এরপরে আর কিছু বেশি কিছু পড়াশোনা নাই, অল্প স্বল্প পড়া বাকি আছে। মোটামুটি স্যার এতটুকুই ক্লাসে পড়াইছে। ফাইন্যান্স কোম্পানি মোটামুটি মনে হয় এই জায়গাটা এই পর্যন্তই পড়াইছে, আর কিছু মনে হয় না স্যার পড়াইছে। তো আমি এমনি জাস্ট যেগুলো একটু মনে হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আর কি একটু একটু দাগায় রাখছি। এই শেষ, চ্যাপ্টার শেষ। তো এখানে দুইটা পেজ পড়া বাকি আছে, দুইটা পৃষ্ঠা, তিনটা পৃষ্ঠা। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে ব্যালেন্স শিট এন্ড রিসেন্ট ট্রেন্ডসে। ব্যালেন্স শিট এন্ড রিসেন্ট ট্রেন্ডস। ওকে, সো এখানে কি লেখা আছে, অ্যাসেট, business and consumer loans are major asset held by finance companies. বিজনেস লোন আর হচ্ছে কনজিউমার লোন, সেগুলো আমরা অলরেডি দেখছি না এখানে, বিজনেস লোন আর কনজিউমার লোন। যে বিজনেস লোন আর হচ্ছে কনজিউমার লোন, এই দুটো হচ্ছে ওদের মেইন অ্যাসেট। তো এখানে কনজিউমার লোন নিয়ে কথাবার্তা বলছে, যে কনজিউমার লোন হচ্ছে মোটর ভেহিকল লোনস, লিজ, আদার কনজিউমার লোন, সিকিউরিটাইজ লোনস ফ্রম ইচ ক্যাটাগরি। তো এই জিনিসটাই এখানে খুঁজতেছিলাম, যে কনজিউমার, কনজিউমার লোন, পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউশনস। ইয়েস, কনজিউমার লোন মানে হচ্ছে ওই যে মোটর ভেহিকল লোন, মানে কনজিউমারদের যা যা লাগে আর কি, ওইটার জন্য যদি কোনো লোন দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কনজিউমার। এরপরে এখানে বলছে কি, দ্য হায়ার রেটস দ্যাট ফাইন্যান্স কোম্পানিজ চার্জ ফর কনজিউমার লোন আর মোস্টলি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ফাইন্যান্স কোম্পানি আর অ্যাট্রাক্ট রিস্কি কনজিউমার দেন কমার্শিয়াল ব্যাংকস। এটা তো আমরা আগেও পড়ছি যে ওরা বেশি ইন্টারেস্ট রেট চার্জ করে কারণ এরা রিস্কি কাস্টমারদেরকেও লোন দেয়। তো যারা consumer who seek individual or business loan from finance companies are often those judged too risky to obtain loans from commercial banks.
সো যে কনজিউমাররা আসলে ফাইন্যান্স কোম্পানিতে লোন নিতে যায়, ফাইন্যান্স কোম্পানি আন্দাজ করে নেয় যে ওরা হয়তো বা ব্যাংকে লোন পায় নাই, এজন্য আমার কাছে আসছে। তো ব্যাংকে লোন পায় নাই কারণ কি, ওরা ওরা হচ্ছে টু রিস্কি কাস্টমার। আর যেহেতু রিস্কি কাস্টমার ব্যাংকে লোন পায় নাই, সো ফাইন্যান্স কোম্পানিতে আসছে। তো ফাইন্যান্স কোম্পানিদেরকে বেশি চার্জ করে। এরপরে বলতেছে ইট ইজ ইনফ্যাক্ট পসিবল ফর ইন্ডিভিজুয়ালস টু গেট এ লোন ফ্রম এ সাব প্রাইম লেন্ডার ফাইন্যান্স কোম্পানি ইভেন উইথ এ ব্যাংক রাপসি অন দ্য রেকর্ডস। এটা আমি আগে বলছিলাম যে যাদের যে কাস্টমাররা অলরেডি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, তারাও চাইলে কি করতে পারে, একটা লোন পাইতে পারে। সেক্ষেত্রে ওই লোনটার নাম হবে ওই লোন, যে কোম্পানিটা এই মানে ডিফল্ট কাস্টমারদেরকেও লোন দেয়, তাদেরকে বলা হয় সাব প্রাইম লেন্ডার ফাইন্যান্স কোম্পানি। সাব প্রাইম লেন্ডার ফাইন্যান্স কোম্পানি। যে সাবপ্রাইম লেন্ডার মানে কি, এ ফাইন্যান্স কোম্পানি দ্যাট ল্যান্ডস টু হাই রিস্ক কাস্টমার, মানে অনেক বেশি রিস্কি, যারা হচ্ছে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে তাদেরকেও লোন দিচ্ছে যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে সাব প্রাইম লেন্ডার ফাইন্যান্স কোম্পানি। এরপর এখানে লোন শার্ক নিয়ে কি জানি বলছে দেখি তো। ব্যাংকস উড রেয়ারলি মেক দিস টাইপ অফ রিস্কি লোন, মানে ব্যাংক তো হচ্ছে রিস্কি লোনে বেশি একটা যায় না, এটা কিন্তু ব্যাংকের কথা বললো। Most finance companies that offer this type of loan charge rate commensurate, আল্লাহ একই জিনিস বারবার পড়তেছে, higher rate চার্জ করে। And there are few loan shark companies that prey on desperate consumer, charging exorbitant rates as high as 30% per year more. লোন শার্ক হচ্ছে সাবপ্রাইম লেন্ডার that charge unfairly exorbitant rates to desperate subprime borrowers. লোন শার্ক হচ্ছে ওই ওই ল্যান্ডার, লোন শার্ক হচ্ছে ওই ধরনের ল্যান্ডার, মানে ওই ধরনের কোম্পানি যারা হচ্ছে কি করে, অনেক বেশি রিস্কি কাস্টমারদেরকে লোন দেয় এবং অনেক বেশি রেট চার্জ করে। সেটা হচ্ছে কত পার্সেন্ট বলছে এখানে, অ্যাজ হাই অ্যাজ 30%। হ্যাঁ, 30%-এর মতো চার্জ করে। এদেরকে বলা হয় লোন শার্ক। অ্যানাদার টাইপ অফ সাবপ্রাইম ল্যান্ডার ইজ দ্য পেডে ল্যান্ডার। এটা আমি বুঝি না, এটা ওদের যে লাগায় রাখছি, বাদ দিই এটা। এরপরে হচ্ছে রিভলভিং অ্যান্ড আদার কনজিউমার লোন। রিভলভিং and other consumer loan include personal cash loan, mobile home loan, private label credit card loan to purchase other types of consumer goods such as appliances, apparel, general merchandise, and recreational vehicles ইত্যাদি। এটা কি বলছে, রিভলভিং এন্ড আদার কনজিউমার লোনস ইনক্লুড। আচ্ছা, কোন কোন লোন আর কি আহ দেওয়া হয় কনজিউমার লোনের আন্ডারে, আমরা পড়তেছিলাম কনজিউমারদেরকে কি কি লোন দেওয়া হয়, এখানে পড়ছিলাম মোটর ভেহিকল লোন। আর এখানে এসব বললো যে আরো লোন পাওয়া যায়, সেই লোনগুলোর নাম বলছে আর কি, মোবাইল হোম লোন, পার্সোনাল ক্যাশ লোন, প্রাইভেট লেভেল ক্রেডিট লোন, এগুলো। এরপরে আসতেছে মর্টগেজ। মর্টগেজ করলে এরপরে বিজনেস লোন, তাইলে মোটামুটি চ্যাপ্টার ডেট শেষ। হুম, এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, সো কোথায় আছি, মর্টগেজ। মর্টগেজ ইনক্লুড all loans secured by liens or any type of real estate. মর্টগেজ লোন তো আমরা জানি, মর্টগেজ লোন হচ্ছে আমরা যদি ব্যাংক থেকে মর্টগেজ লোন নিতে চাই, সেক্ষেত্রে ব্যাংক আমাকে লোন দিবে, সে বিনিময়ে আমার কাছ থেকে কিছু একটা মর্টগেজ হিসেবে নিবে, তাই তো। মর্টগেজ ক্যান বি মেড আইদার ডিরেক্টলি or as securitized mortgage asset. Securitization of mortgage involves the pooling of a group of mortgage with similar characteristics, the removal of this mortgage from the balance sheet, and the subsequent sale of interest in the pool to secondary market investors. এই জিনিসগুলো আমরা এতেও পড়ছি, আবার আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে সিকিউরিটাইজড মর্টগেজ অ্যাসেট মানে কি, মানে হচ্ছে আমি তো ব্যাংক থেকে লোন নিলাম একটা মর্টগেজ রেখে, একটা অ্যাসেট মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নিলাম। আমার মতো আরো অনেক কাস্টমার আছে না, যারা ব্যাংক থেকে মর্টগেজ রেখে রেখে লোন নেয়। তো ব্যাংকের কাছে কিন্তু অনেকগুলা মর্টগেজ জমা হয়। ব্যাংক কি করতে পারে, এই মর্টগেজ গুলাকে অ্যাসেট হিসেবে দেখায়া, অবশ্যই তো ব্যাংকের জন্য এগুলা অ্যাসেট, তাই না, কারণ এই মর্টগেজ গুলা থেকে তো সে ইন্টারেস্ট পায়।
আমরা যারা ব্যাংক থেকে লোন নিলাম তারা কিন্তু ব্যাংকে ইন্টারেস্ট পে করি। তাহলে মর্টগেজ গুলা ব্যাংকের জন্য অ্যাসেট, আর এই মর্টগেজ গুলা থেকে সে ইন্টারেস্ট পাচ্ছে। তো ব্যাংক কি করে, ব্যাংক হচ্ছে এই মর্টগেজ গুলাকে অ্যাসেট হিসেবে দেখায় এগুলা মার্কেটে সেল করে দেয়। মানে মার্কেটে সিকিউরিটি ইস্যু করে, সেল করে দেয় না, মার্কেটে সিকিউরিটি ইস্যু করে, বন্ড ইস্যু করে। ওই বন্ড হোল্ডাররা, বন্ড হোল্ডারদের থেকে কি পায়, ব্যাংক টাকা পায়। যেহেতু বন্ড ইস্যু করে তাহলে তো অবশ্যই ব্যাংক টাকা পাচ্ছে। তাহলে মানে তার মানে কি, ব্যাংক হচ্ছে কাদের থেকে লোন নিচ্ছে, ওই ইনভেস্টরদের থেকে লোন নিচ্ছে, বন্ড হোল্ডারদের থেকে টাকাটা নিচ্ছে। এর জন্য একটা চিত্র আকারে দেখাই, না চিত্র লাগবে না, এই ওয়ার্ডে দেখাই। বিষয়টা হচ্ছে এরকম যে কাস্টমার, আমরা যারা কাস্টমার আছি, কাস্টমার, মাঝখানে থাকতেছে ব্যাংক, আর একদম লাস্টে থাকতেছে হচ্ছে ইনভেস্টর। ইনভেস্টর, তো কাস্টমাররা কি করে, লোন নেয়। কার থেকে লোন নেয়, ব্যাংক থেকে লোন নেয়, বা টেক, টেক্স লোন, টেক লোন and pay interest, right? And pay interest. ব্যাংক, ব্যাংক কি হয়, ব্যাংকের কাছে মর্টগেজ গুলা থাকে, হোল্ড মর্টগেজ, হোল্ড মর্টগেজ, আর ইন্টারেস্ট পায়, তাই না? এদের থেকে তো, কাস্টমার থেকে ইন্টারেস্টটা তো ওরা পায়, যে কাস্টমাররা পে করে ইন্টারেস্ট, এটা তো ব্যাংক পায়। তাহলে হোল্ড মর্টগেজ এন্ড রিসিভ ইন্টারেস্ট, রিসিভ ইন্টারেস্ট, এই গেল দুইটা পার্টি। হ্যাঁ, হোল্ড মর্টগেজ এন্ড রিসিভ ইন্টারেস্ট। আবার বন্ড ইস্যু করে, এন্ড বন্ড ইস্যু, ওই যে অ্যাসেট গুলাকে, সে মর্টগেজ গুলাকে সে অ্যাসেট হিসেবে দেখাইয়া সে হচ্ছে কি করে, বন্ড ইস্যু করে, বন্ড ইস্যু। বন্ড ইস্যু কেন করে, বা এই অ্যাসেট গুলাকে সে দেখায় এগুলা ইস্যু করলে তার লাভ কি? ব্যাংকের জন্য লাভ হচ্ছে, ব্যাংক যে এদেরকে লোন দেয় না, ব্যাংক যে কাস্টমারদেরকে লোন দেয়, সে টাকাটা পাবে, এই টাকাটাই তো সে ইনভেস্টরদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তাহলে ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্টররা কি করে, বাই করে বন্ড, বাই করে বন্ড এন্ড প্রোভাইড লোন, প্রোভাইড ফান্ড টু ব্যাংক, ব্যাংক এসে ফান্ড দেয়। ঠিক আছে, তাহলে তার মানে বিষয়টা হচ্ছে ইনভেস্টরের কাছ থেকে ব্যাংকের কাছে যাচ্ছে টাকাটা, ব্যাংক সেটাকে কাস্টমারকে দিচ্ছে। এটা গেল ফ্লো অফ ফান্ড। ফান্ডটা কোথায়, কোথেকে কোথায় যাইতেছে, ইনভেস্টর থেকে যায় ব্যাংকের কাছে, ব্যাংক সেটাকে লোন আকারে দেয় কাস্টমারের কাছে। এখন দেখি ইন্টারেস্টের বিষয়টা কি হয়, কাস্টমার ইন্টারেস্ট দেয় ব্যাংক রে, ব্যাংক সেখান থেকে ইন্টারেস্ট দেয় ইনভেস্টর। তার মানে এখানে কিন্তু মর্টগেজের কারণে এই বিষয়টা সম্ভব হচ্ছে, এই যে মর্টগেজ নামের একটা অ্যাসেট, এই মর্টগেজ অ্যাসেটের কারণে কিন্তু এই জিনিসগুলা সম্ভব হইতেছে। মর্টগেজটা পাচ্ছে কারকে, মর্টগেজটা তাহলে কার থেকে কার কাছে আসতেছে, কাস্টমার মর্টগেজ রাখতেছে ব্যাংকের কাছে, ব্যাংক মর্টগেজ গুলাকে অ্যাসেট হিসেবে দেখায়া ইস্যু করে বন্ড। ঠিক আছে, এই হচ্ছে কাহিনীটা। সো এখানে মর্টগেজটাকে বেস করে যে সিকিউরিটি গুলা ইস্যু করা হইলো না, এখানে তো সিকিউরিটি ইস্যু করা হয়েছে, বন্ড ইস্যু করা হয়েছে, এগুলাকে বলা হয় সিকিউরিটাইজড মর্টগেজ অ্যাসেট। এই যে মর্টগেজ, যে মর্টগেজ গুলার উপর বেস করে সিকিউরিটি ইস্যু করা হয়, ওই মর্টগেজ গুলাকে বলা হয় সিকিউরিটাইজড মর্টগেজ অ্যাসেট। ঠিক আছে, সো এটাই হচ্ছে যে সিকিউরিটাইজেশন অফ মর্টগেজ ইনভলভস দ্য পুলিং অফ এ গ্রুপ অফ মর্টগেজ, অনেকগুলা মর্টগেজ কাস্টমারদের থেকে নিল ব্যাংক, উইথ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। এরপরে এগুলাকে সে ব্যালেন্স শিট থেকে রিমুভ করে দেয়, যে ব্যালেন্স শিট আর অ্যাসেট হিসেবে দেখায় না ব্যাংক। এন্ড দ্য সাবসিকুয়েন্ট সেল অফ ইন্টারেস্ট ইন দ্য পুল অফ সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট, এরপরে সে কি করে, ওই সিকিউরিটি গুলো সে ইস্যু করে সেকেন্ডারি মার্কেটে। সিকিউরিটাইজেশন অফ মর্টগেজ রিজাল্টস ইন দ্য ক্রিয়েশন অফ মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ, তাহলে যে সিকিউরিটি গুলা মার্কেটে গেল, বন্ডগুলা, এই বন্ডগুলাকে বলা হয় মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ, হুইচ ক্যান বি ট্রেডেড ইন সেকেন্ডারি মর্টগেজ মার্কেট, যেগুলোকে সেকেন্ডারি মার্কেটে কেনা বেচা করা সম্ভব। মর্টগেজ পড়তেছি, মর্টগেজ জানি আসলে কিসের আন্ডারে পড়তেছি, ফাইন্যান্স কোম্পানির অ্যাসেটের আন্ডার, তাই না? ফাইন্যান্স কোম্পানির অ্যাসেট হচ্ছে, একটা হচ্ছে কনজিউমার লোন, দুই নাম্বার অ্যাসেট হচ্ছে মর্টগেজ। এরপরে আসতেছে
হোম ইকুইটি লোন, তো এটা আরেকটা অ্যাসেট। হোম ইকুইটি লোন এটা কি? হোম ইকুইটি লোন allows customers to borrow on a line of credit. Home equity loan allow customer to borrow on a line of credit secured with a second mortgage on their home. Home equity loans have become very profitable for finance companies. এটা বুঝলাম না আসলে। হোম ইকুইটি লোন মানে তো হচ্ছে ব্যাংকের কাছ থেকে আমি লোন নিতেছি হোম বানানোর জন্য বা বাড়ি বানানোর জন্য। তো এই হোম ইকুইটি লোন অ্যালাউ কাস্টমার টু বোরো অন এ লাইন অফ ক্রেডিট সিকিউরড উইথ এ সেকেন্ড মর্টগেজ অন দেয়ার হোম। সেকেন্ড মর্টগেজ শব্দটা জানি কেন বলতেছে। উইথ এ সেকেন্ড মর্টগেজ অন দেয়ার লোন allow a customer to borrow on a line of credit secured with a second mortgage on their home. যাই হোক, আমার একটা জিনিস মনে হচ্ছে, বাট এটা তো কারেক্ট হবে কিনা শিওর না, তো এখন আমি আর বলতেছি না। হোম ইকুইটি লোন সেকেন্ড মর্টগেজ, এটা স্কিপ করি। তাহলে জাস্ট একটা অ্যাসেট হিসেবে মনে রাখি যে হোম ইকুইটি লোন নামে একটা অ্যাসেট আছে। এরপরে আসতেছে অলসো দ্য ব্যাড ডেট এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অন হোম ইকুইটি লোনস আর লোয়ার দেন দোজ অন আদার ফাইন্যান্স কোম্পানি লোন। কি বলছে? ব্যাড ডেট এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অন হোম ইকুইটি লোনস আর লোয়ার। ব্যাড ডেট এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হোম ইকুইটি লোনের ক্ষেত্রে লোয়ার দেন দোজ অন দি আদার ফাইন্যান্স কোম্পানি লোন। অন্যান্য ফাইন্যান্স কোম্পানি লোনের তুলনায় এই হোম ইকুইটি লোনে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কম আর ব্যাড ডেট এক্সপেন্সও কম। এরপরে অ্যাসেটটা হচ্ছে, আচ্ছা, 2007-08 সালে যে একটা ঘটনা ঘটছিল, যেটা হচ্ছে আমাদের মার্কেটে যে ক্র্যাশটা হয়েছিল, এটার আসলে মেইন কারণ কিন্তু অনেকটা ছিল মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ। আমরা তখন যে মর্টগেজ সিকিউরিটি পড়লাম, মর্টগেজ ব্যাকড সিকিউরিটি, এই মর্টগেজ ব্যাকড সিকিউরিটি কিন্তু এটার কারণে কিন্তু 2007-08 ফাইন্যান্সিয়াল ক্র্যাশটা হয়েছিল। এটার একটা বড় ইম্প্যাক্ট আছে, মর্টগেজ ব্যাকড সিকিউরিটির একটা বড় ইম্প্যাক্ট আছে। আচ্ছা, সো এরপরে আসতেছে বিজনেস লোন। তো কি লিখছে? বিজনেস লোন রিপ্রেজেন্টস 19.2% অফ দি লোন পোর্টফোলিও অফ ফাইন্যান্স কোম্পানিজ। তার মানে ফাইন্যান্স কোম্পানিগুলার 20%, অ্যাসেটের 20% হচ্ছে, বা লোন পোর্টফোলিওর 20% হচ্ছে বিজনেস লোন। তার মানে ভালো ভালো পরিমাণ লোন বিজনেসদেরকে তারা দেয়। দিস কোম্পানিজ হ্যাভ several advantage over commercial banks in offering services to small business customers. তাহলে এটা বোঝা গেল যে ওরা স্মল কাস্টমারদেরকে লোন দেয়। তাহলে প্রথমেই আসতেছে যে বিজনেস লোন এদের কত পার্সেন্ট? 19.2%। বিজনেস লোনটা হচ্ছে ওদের 19.2%। দুই নাম্বার কথা হচ্ছে যে এদের কিছু অ্যাডভান্টেজ আছে, হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজ ওভার কমার্শিয়াল ব্যাংক। ওরা এই যে বিজনেস লোন গুলা দেয়, দেওয়ার পিছনে ওদের কিছু স্পেশাল অ্যাডভান্টেজ আছে যেগুলো কমার্শিয়াল ব্যাংকের নাই। তো সেই অ্যাডভান্টেজ গুলা কি? প্রথমটাই হচ্ছে যে ফার্স্ট, দে আর নট সাবজেক্ট টু রেগুলেশনস। তো এদের প্রথম যে সুবিধা সেটা হচ্ছে যে এদের কোনো রেগুলেশনস নাই। এরা কম কম রেগুলেশনস ফেস করে। তো এটা হচ্ছে এদের একটা অ্যাডভান্টেজ। এটার কারণে ওরা যারে মন চায় তারাই লোন দিতে পারে আর কি। ঠিক আছে, ওদের লোন দিতে কাউকে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাংকগুলো তো সবাই লোন দিতে পারে না। সেকেন্ড, বিকজ ফাইন্যান্স কোম্পানিজ ডো নট অ্যাকসেপ্ট ডিপোজিটস, দে হ্যাভ নো ব্যাংক টাইপ রেগুলেটরস লুকিং ডিরেক্টলি ওভার দেয়ার শোল্ডার্স। প্রথমটাতে বলছে যে ওদের রেগুলেশনস কম, যার কারণে দিস টাইপস অফ প্রোডাক্টস সার্ভিস দে ক্যান অফার। সেকেন্ড হচ্ছে বিকজ ফাইন্যান্স কোম্পানিজ ডো নট অ্যাকসেপ্ট ডিপোজিট, সো তাদের দে হ্যাভ নো ব্যাংক টাইপ রেগুলেটরস লুকিং ডিরেক্টলি ওভার দেয়ার শোল্ডার্স। মানে তাদেরকে দেখাশোনা করতেছে এমন কোনো রেগুলেটরস তাদের শোল্ডারে নাই। এগুলো কাছাকাছি একদম।
প্রথমটাতে মেইনলি আসলে দে আর নট সাবজেক্ট টু রেগুলেশনস, এটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে যে আহ ওদের কোনো রেস্ট্রিকশনস নাই যে কোন ধরনের প্রোডাক্ট সার্ভিস অফার করবে, তাদের এটার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, এই কথাটা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তারা যে কোনো টাইপের প্রোডাক্ট কি কি করতে পারে, প্রোডাক্ট বা সার্ভিস অফার করতে পারে, যেহেতু তাদের রেগুলেশনস কম। আর সেকেন্ডটা হচ্ছে ওদের শোল্ডারে কোনো রেগুলেটরস নেই। তো কাছাকাছি দুটা আসলে একই কথা বলি। এরপর আসতেছে থার্ড। থার্ডে কি বলছে? বিইং ইন মেনি কেসেস সাবসিডিয়ারিজ অফ এ কর্পোরেট সেক্টর হোল্ডিং কোম্পানিজ, ফাইন্যান্স কোম্পানিজ অফেন হ্যাভ সাবস্টেন্সিয়াল ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রোডাক্ট এক্সপার্টাইজ। বলতেছে কি, বিইং ইন মেনি কেস সাবসিডিয়ারিজ অফ কর্পোরেট সেক্টর হোল্ডিং কোম্পানিজ, এরা যেহেতু বেশিরভাগই ক্ষেত্রে অন্যান্য কোম্পানির সাবসিডিয়ারি হিসেবে কাজ করে, এই ফাইন্যান্স কোম্পানিগুলোর অফেন হ্যাভ সাবস্টেন্সিয়াল ইন্ডাস্ট্রি এন্ড প্রোডাক্ট এক্সপার্টাইজ। ওদের অনেক দক্ষতা থাকে, কারণ এরা তো হইতেছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে এরা অন্য একটা বড় কোম্পানির সাবসিডিয়ারি হয়। যেহেতু বড় কোম্পানির সাবসিডিয়ারি, ওই বড় কোম্পানিটার মানুষদের অনেক এক্সপেরিয়েন্স থাকে, অনেক এক্সপার্টাইজ থাকে, যার কারণে ফাইন্যান্স কোম্পানিটারও এক্সপার্টাইজ বেশি থাকে। 4 নাম্বার যে অ্যাডভান্টেজ এদের, 4 নাম্বার অ্যাডভান্টেজটা হচ্ছে, as mentioned in regard to consumer loans, finance company are more willing to accept risky customer than our customer banks. তো এরা হচ্ছে অনেক রিস্কি কাস্টমারদেরকেও লোন দিতে পারে, এটা হচ্ছে ওদের আর একটা অ্যাডভান্টেজ। এগুলাকে কেন অ্যাডভান্টেজ বলতেছে জানি না। রিস্কি কাস্টমার দেন কমার্শিয়াল ব্যাংক, তার মানে ওরা রিস্কি কাস্টমারদেরকে হায়ার রেটে লোন দিতে পারতেছে। ফিফথ, ফাইন্যান্স কোম্পানি জেনারেলি হ্যাভ লোয়ার ওভারহেড দেন ব্যাংকস। ফাইন্যান্স কোম্পানিগুলোর ওভারহেড কস্ট কম, ওভারহেড কস্ট কম, সো এটা আর একটা সুবিধা। তো এই হচ্ছে বিজনেস ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্স যে কোম্পানি, ফাইন্যান্স কোম্পানির কি কি সুবিধা আছে ওভার কমার্শিয়াল ব্যাংকস। কমার্শিয়াল ব্যাংকের বাইরে গিয়ে ওদের কি কি এক্সট্রা সুবিধা আছে সেগুলো আর কি। তো এই সুবিধাগুলোর কারণে ওরা কি করে, বেশি বেশি বিজনেস লোন দিতে পারে। ওকে, এরপরে আসতেছে মেজর সাব ক্যাটাগরিজ অফ বিজনেস লোন আর রিটেল এন্ড হোলসেল মোটর ভেহিকলস লোনস এন্ড লিজেস। সো বেশিরভাগ বিজনেস লোন যে ওরা প্রোভাইড করে, এটা রিটেল এবং হোলসেল মোটর ভেহিকল লোনস এন্ড লিজ। ইকুইপমেন্ট লোনস, যেটা হচ্ছে 57% ইকুইপমেন্ট লোন। সো বিজনেস গুলার যেহেতু লোন দেয়, তার মানে ইকুইপমেন্টের জন্য তো বেশি দেওয়া হবে স্বাভাবিক। ইকুইপমেন্ট লোন হচ্ছে 57%। আদার বিজনেস লোন আছে 21%। Motor vehicle loans consist of retail loans that assist in transaction between the retail seller of the product and the ultimate consumer. Wholesale loans are loan agreements between parties other than the company's consumers. For example, Ford Motor Credit Corporation's FMCC provides wholesale financing to Ford dealers for inventory floor plans in which তোমাদের ঘুরতেছে বেশি হয়ে গেছে। এটা পড়লে কি চাইতেছে কি, লায়াবিলিটিস এন্ড ইকুইটিতে তেমন কিছু নাই। ইন্ডাস্ট্রি পারফরমেন্স, এরপর আছে রেগুলেশনস, এটা পড়লে চ্যাপ্টার শেষ হয়। রেগুলেশনস পড়লে, লায়াবিলিটিস এন্ড ইকুইটি পড়লে, আর হচ্ছে এখানে এটা তো পড়লাম না, এটা এটা এখান থেকে পড়তে হচ্ছে। তো একটু ধৈর্য নিয়ে পড়ি। দ্য মেজর সাব ক্যাটাগরিজ অফ বিজনেস লোন, তাহলে সাব ক্যাটাগরিজ গুলা বলতেছে, সাব ক্যাটাগরি গুলা তাহলে একটু লোন ইয়া করে। বিজনেস লোনের সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজ অফ বিজনেস লোন কি কি আছে দেখি। সেটা হচ্ছে প্রথমেই আসতেছে যে আহ কি এটা, রিটেল অ্যান্ড হোলসেল মোটর ভেহিকল লোনস অ্যান্ড লিজ। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি অফ বিজনেস লোন। বিজনেস লোনের প্রথম ক্যাটাগরি হচ্ছে
রিটেল অ্যান্ড হোলসেল ভেহিকল লোনস অ্যান্ড লিজ। ওকে, এটা হচ্ছে 21%। এরপরে আসতেছে ইকুইপমেন্ট লোন, যেটা হইতেছে 57%। 57%। এরপরে আসতেছে আদার বিজনেস লোন, যেটা হচ্ছে 21%। ওকে, এই হচ্ছে তিন ধরনের লোন। এখন মোটর ভেহিকল লোন নিয়ে একটু কথা বলছে, যে মোটর ভেহিকল লোন কনসিস্ট অফ রিটেল লোনস that assist in transaction between the retail seller of the product and the ultimate consumer। ঠিক আছে, এই লোনটা হেল্প করে কাদেরকে? রিটেল সেলার এবং কনজিউমারদেরকে। লোনটা আসলে কাকে দেওয়া হয়? সেলারকে দেওয়া হয় নাকি কনজিউমার? প্যাসেঞ্জার কার ফ্লিটস অ্যান্ড কমার্শিয়াল ল্যান্ড ভেহিকলস ফর হুইচ লাইসেন্স আর রিকোয়ার্ড। হোলসেল লোনস আর লোন এগ্রিমেন্ট বিটুইন পার্টিজ আদার দেন কোম্পানিজ কনজিউমার। বুঝতে পারছি, মানে আমরা রিটেল লোন বলি আর হোলসেল মোটর ভেহিকল লোন বলি। এই মোটর ভেহিকল লোনটা আসলে কে নিবে? নিবে হচ্ছে আসলে এই যে রিটেল যে আছে, তার যে কাস্টমার আছে, তাদেরকে লোনটা দেওয়া হয়। পাশাপাশি হোলসেল যারা আছে, হোলসেলের যে কাস্টমার, তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, হোলসেল লোনস আর লোন এগ্রিমেন্টস বিটুইন পার্টিস আদার দেন কোম্পানিজ কনজিউমার। মানে কোম্পানির কনজিউমারদেরকে দেওয়া হয় না, বরং হোলসেল থেকে যারা কিনে তাদেরকে দেওয়া হয়। যাই হোক, এটা আসলে যে কিনবে জিনিসগুলো তাকেই সবসময় দেওয়া হয় লোনগুলা, কারণ যে কিনবে তারই তো টাকাটা দরকার। তাহলে প্রথম লোন ক্যাটাগরি গেল। সেকেন্ড ক্যাটাগরি হইতেছে যে আমাদের ইয়ার লোন, ইকুইপমেন্ট লোন। ইকুইপমেন্ট লোন নিয়ে কি কিছু বলছে? While the dealer pays periodic interest on the floor plan loan, it is not until the car is sold that the dealers pay for the car. এখন না এগুলা। এরপরে কি আছে? Business lending activities of finance companies also include equipment loans, এই যে equipment loan নিয়ে বলতেছে এখন, with the finance company either owning or leasing the equipment directly to its industrial customer। এখানে ইকুইপমেন্ট লোন যেটা হচ্ছে, যে সে কি করে, ফাইন্যান্স কোম্পানি গুলা কি করে, যাদের ইকুইপমেন্টটা লাগবে তাদেরকে লিজ দেয়, হ্যাঁ, অথবা ওদেরকে টাকা দেয় যে তোমরা কিনে ফেলো। কোম্পানি আইদার ওনিং or leasing the equipment directly to its industrial customer or providing the financial backing for a leveraged lease। ঠিক আছে, ওদেরকে লোন দেয় অথবা লিজ দেয়, দিয়ে ইকুইপমেন্টটা ওদেরকে কিনতে হেল্প করে। এরপরে আসতেছে কি, ফাইন্যান্স কোম্পানিজ অফেন প্রেফার টু লিজ ইকুইপমেন্ট রেদার দেন সেল অ্যান্ড ফাইন্যান্স দ্য পারচেজ অফ ইকুইপমেন্ট। তারা লিজ দিতে বেশি প্রেফার করে, ফাইন্যান্স কোম্পানি লিজ দিতে বেশি প্রেফার করে। One reason for this is that repossession of equipment in the event of default। মানে লিজ দেওয়ার, মানে একদম টাকা দেওয়ার, মানে কিনে কিনে দেওয়ার থেকে ওরা কি করে, লিজ দিতে বেশি পছন্দ করে। কারণ কি? কারণ হচ্ছে যে লিজ দিলে ওই কোম্পানি যদি ডিফল্ট করে, সেক্ষেত্রে আমি আমার অ্যাসেটটা আবার ব্যাক পেয়ে যাচ্ছি। এজন্য আর কি ওরা লিজ দিতে বেশি পছন্দ করে। ফার্দার, a lease agreement generally requires no down payment। লিজ লিজের ক্ষেত্রে তো আবার ডাউন পেমেন্ট লাগে না। এটা হচ্ছে বিজনেস কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে। কারণ একটা অ্যাসেট কিনতে গেলে, যে যার আসলে ইকুইপমেন্টটা দরকার, তার যদি অ্যাসেট কিনতে হয়, সেক্ষেত্রে তার ডাউন পেমেন্ট মাস্ট দেওয়া লাগবে অথবা ফুল পেমেন্ট করা লাগবে। সো ডাউন পেমেন্ট তো ওইখানে আছে, কিন্তু লিজে ডাউন পেমেন্ট নেই। জাস্ট লিজে হচ্ছে তুমি 1 মাস ইউজ করবা, 1 মাসে টাকাটা দিবা। সো এজন্য এটা হচ্ছে বিজনেস যে কাস্টমার যারা আছে তাদেরকে এটা অ্যাট্রাক্ট করে লিজ এগ্রিমেন্ট। Finally, when the finance company retains ownership of the equipment, it receives a tax deduction in the form of depreciation expense on the equipment. So এটা আরেকটা কারণ যে লিজ লিজ কেন ওরা করতে চায়, লিজ কেন দিতে চায়। লিজ দিতে চাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ফাইন্যান্স কোম্পানি হচ্ছে
ট্যাক্স ডিডাকশন পায়, যেহেতু এটা ফাইন্যান্স কোম্পানি নিজের অ্যাসেট হিসেবে দেখায় ওদের ব্যালেন্স শিটে। সো ওইটার উপরে যে ডেপ্রিসিয়েশন আছে সেটার উপর ওরা ট্যাক্স অ্যাডভান্টেজটা পায়। তাহলে শেষ, লিজ কেন দিতে চাই এগুলোর কারণ হচ্ছে এখানে দুইটা না তিনটা কারণ বললো। একটা হচ্ছে নিজেদের ডিফল্ট হইলে ওরা রিপোজিশনে নিয়ে আসতে পারতেছে, নিজের কাছে নিয়ে আসতে পারতেছে অ্যাসেটটা। 2 নাম্বার কারণ হচ্ছে যে ডাউন পেমেন্ট লাগে না, এটা কাস্টমারের দিক থেকে কাস্টমারদের ডাউন পেমেন্ট লাগে না, সো এটা কাস্টমারের জন্য একটা অ্যাডভান্টেজ। আর 3 নাম্বারটা হচ্ছে ট্যাক্স সেভ হয়। এই তিনটা কারণে হচ্ছে ওরা লিজ প্রেফার করে। লাস্ট ওয়ান যেটা হচ্ছে আদার বিজনেস লোনের মধ্যে কি কি লোন দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, ফ্যাক্টরিং, কমার্শিয়াল অ্যাকাউন্ট, স্মল ফার্ম লোনস, মোবাইল হোম লোন, ক্যাম্পেয়ার, এই বিভিন্ন লোনের কথা বলছি। তো এখন আসতেছে লাইবিলিটিস অ্যান্ড ইকুইটি। এতক্ষণ অ্যাসেট দেখলাম, ফাইন্যান্স কোম্পানির অ্যাসেট স্ট্রাকচার দেখলাম, এখন হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড ইকুইটি। সো ফাইন্যান্স কোম্পানি হ্যাভ রিলাইড প্রাইমারলি অন শর্ট টার্ম কমার্শিয়াল পেপার অ্যান্ড আদার ডেট। আদার ডেট বলতে হচ্ছে লং টার্ম নোটস এন্ড বন্ডস। সো ওরা সবকিছুর উপরে ডিপেন্ড করে, শর্ট টার্ম লং টার্ম সবকিছুর উপরে ডিপেন্ড করে। দাস ম্যানেজমেন্ট অফ লিকুইডিটি রিস্ক ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দা দ্যাট ইন কমার্শিয়াল ব্যাংক। সো কমার্শিয়াল ব্যাংক যেভাবে লিকুইডিটি রিস্ক ম্যানেজ করে, এদেরটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে ম্যানেজ করতে হয়। Commercial paper amounted to 37.22% of total asset, while other debt securities total হচ্ছে 43%, ব্যাংক লোন আছে ওদের 11%। স্ট্রাকচার বলতেছে আর কি ইউএস এর কোন একটা ফাইন্যান্স কোম্পানির। The finance company subsidiary has a if the finance company subsidiary has a bad year and cannot make promised payments on its debt, the parent company would be less likely than external fund providers to initiate legal proceedings against the finance company. কি কইলো? If the finance company subsidiary has a bad year and cannot make promised payments on its debt, the parent company would be less likely than external fund providers to initiate legal proceedings against the finance company। মানে হচ্ছে আসলে এই ফাইন্যান্স কোম্পানিগুলা ওদের প্যারেন্ট কোম্পানি থেকে লোন টোন নেয় আর কি, হ্যাঁ, ওদের প্যারেন্ট কোম্পানি থেকে লোন টোন নেয়। সো যদি ইন্টারেস্ট পে করতে না পারে, সেক্ষেত্রে প্যারেন্ট কোম্পানি ওদেরকে মামলা টামলা করে না আর কি। এক্সটার্নাল ফান্ড প্রোভাইডার যদি হয় সে তারা তো অবশ্যই মামলা করে। তো যেহেতু এই প্যারেন্ট কোম্পানির বাচ্চা কাচ্চা এরা, তো নিজের বাচ্চা কাচ্চার বিরুদ্ধে তারা মামলা করবে না কেউ, এইটাই আর কি। এরপরে বলছে আনলাইক ব্যাংকস এন্ড থ্রিফটস, ফাইন্যান্স কোম্পানিজ ক্যান নট ইস্যু ডিপোজিট। এটা জানি যে ফাইন্যান্স কোম্পানি ডিপোজিট ইস্যু করতে পারে না। রেদার টু ফাইন্যান্স অ্যাসেট, ফাইন্যান্স কোম্পানি রিলাই হেভিলি অন শর্ট টার্ম কমার্শিয়াল পেপার, উইথ মেনি having direct sale programs in which commercial paper is sold directly to mutual fund to other institutional investor. Indeed, finance companies are now the largest issue in the short-term commercial paper. আচ্ছা, তার মানে এখানে বললো যে কমার্শিয়াল পেপার ওরা অনেক বেশি ইস্যু করে, ফাইন্যান্স কোম্পানিগুলো অনেক বেশি কমার্শিয়াল পেপার ইস্যু করে। সো নাও লাস্ট টপিক, যেটা হচ্ছে ওদেরকে কিভাবে রেগুলেশন টেগুলেশন করা হয়। ফাইন্যান্স কোম্পানি লাইক ডিপোজিটরি ইনস্টিটিউশন আর financial intermediaries that borrow funds from relending, making a profit on the difference between the interest. So এটা তো সবাই করে, ফাইন্যান্স কোম্পানিও করে। ফাইন্যান্স কোম্পানি কি করে, কিছু টাকা লোন নেয়, লোন নিয়ে সেগুলাকে অন্য জায়গায় লোন দেয়, মাঝখান থেকে ওরা প্রফিট করে। ফাইন্যান্স কোম্পানি আর সাবজেক্ট টু any state imposed usury ceilings on the maximum loan rate assigned to any individual customer and are regulated as to the extent to which they can collect on delinquent loans। বলতেছে ফাইন্যান্স কোম্পানিরা আর সাবজেক্ট টু এনি স্টেট ইম্পোজড ইউজুয়ারি সেলিংস, মানে স্টেট থেকে ওদেরকে একটা সেলিং দিয়ে দেয় অন দ্য ম্যাক্সিমাম লোন রেট, ওরা কত পার্সেন্ট রেটে লোন দিতে পারবে আর কি, এটা একটা সেলিংস দেওয়া আছে। স্টেট থেকে একটা রেট ওদের জন্য একটা ফিক্সড করে দেওয়া আছে, ম্যাক্সিমাম তোমরা এই রেটে লোন দিতে পারো।
and are regulated as to the extent to which they can collect on delinquent loans, এবং তারা যে তারা যদি লোন টোন নিতে চায় সেক্ষেত্রে কি কি মেকানিজম ফলো করতে হবে এটাও তাদেরকে বলে দেওয়া হয়। হাউএভার, বিকজ ফাইন্যান্স কোম্পানি ডো নট অ্যাকসেপ্ট ডিপোজিট, যেহেতু এরা ডিপোজিট নেয় না, এজন্য এদের জন্য খুব বেশি রেগুলেশন নাই। ঠিক আছে, এখানে রেগুলেশনের কথা বলছে, দুই একটা রেগুলেশনের কথা, কিন্তু ব্যাংকগুলো আরো বেশি রেগুলেশন ফেস করে। তো ফাইন্যান্স কোম্পানির জন্য রেগুলেশনসটা অনেক কম। দে আর নট সাবজেক্ট টু এক্সটেন্সিভ ওভারসাইট বাই এনি স্পেসিফিক ফেডারেল অর স্টেট রেগুলেটর। সো স্টেট রেগুলেটরস বলো বা ফেডারেল রেগুলেটরস বলো, সো এগুলোর মাধ্যমে তারা কি হয় না, খুব বেশি তারা রেগুলেটেড হয় না, যেহেতু তারা ডিপোজিট নেয় না আর কি মানুষের কাছ থেকে। এরপরে বলছে রেগুলেটরি ওভারসাইট ফর ফাইন্যান্স কোম্পানি এনেবলস রেগুলেটরি, না এখান থেকে পড়তে হবে মানে, দ্য লেক অফ রেগুলেটরি ওভারসাইট, তার মানে ওদেরকে রেগুলেশন কম করা হয়। এর ফলে ওদের মেবি অ্যাডভান্টেজ আছে, যেহেতু ওদেরকে কম রেগুলেশন করা হয়, enables them to offer a wide scope of bank like সার্ভিস, ওরা ব্যাংকের মতো অনেক সার্ভিস প্রোভাইড করতে পারে, and yet avoid the expense of regulatory compliance, এবং ওদের কোনো এক্সপেন্স নাই, ওই যে রেগুলেটরি কমপ্লায়েন্স করতে গিয়ে যে এক্সপেন্সটা ব্যাংকগুলোর হয় সেই কষ্টটা তো ওদের নাই, কারণ ওদেরকে তো বেশি একটা রেগুলেশন করা হয়। এরপরে আছে লাস্ট যেটা, ফার্দার, since they are heavy borrowers in the capital market, ওরা তো ক্যাপিটাল মার্কেট থেকে অনেক বেশি লোন টোন নেয়, and do not enjoy the same regulatory safety net as banks, এবং এদের রেগুলেটরি একটু, হ্যাঁ, এখানে কি বললো লাস্ট ওয়ান, ফার্দার, since they are heavy borrowers in the capital market and do not enjoy the same regulatory safety net as banks, finance companies need to signal their solvency and safety to investors। বলতেছে যেহেতু তারা ক্যাপিটাল মার্কেট থেকে অনেক বেশি লোন নেয়, এবং তারা তো বেশি একটা রেগুলেটেড হয় না, এজন্য মার্কেট থেকে যে তারা টাকাটা পাবে এটার জন্য তাদেরকে মার্কেটে সিগন্যাল দিতে হবে যে আমরা আমরা সলভেন্ট, আমরা সেফ ফর ইনভেস্টর। এই জিনিসটা তা মার্কেটকে তো বুঝাইতে হবে, নাহলে তো মার্কেট বা ইনভেস্টর যারা আছে তারা কিন্তু ইনভেস্ট করবে না ফাইন্যান্স কোম্পানিতে। এটাই আর কি। তো signals of solvency and safety are usually sent by holding higher equity or capital to asset ratio, মানে ইকুইটি যদি বেশি থাকে ফাইন্যান্স কোম্পানিগুলোর, তাহলে ইনভেস্টর এটাকে সেফ মনে করে, এই ফাইন্যান্স কোম্পানিটাকে সেফ মনে করে এবং লোন দেয়। ঠিক আছে, এই আর কি, লেভারেজ রেশিওটা কম হইলে ফাইন্যান্স কোম্পানিকে মানুষ সেফ মনে করে। ওকে, সো হিস্টোরিক্যালি দেখা গেছে যে 2021 সালে অ্যাগ্রিগেট ব্যালেন্স শিট শোজ এ ক্যাপিটাল টু অ্যাসেট রেশিও 25% ফর ফাইন্যান্স কোম্পানি। সো যেখানে ব্যাংকগুলো রাখে মাত্র 10 থেকে 12%, 12.5%, সেখানে ফাইন্যান্স কোম্পানি রাখতেছে তার ডাবল, 25%। ঠিক আছে, তো এই হচ্ছে চ্যাপ্টার 2 and 3, দুইটা শেষ হইলো।